সবটা তোমাকে জানিয়ে দিতে চাই, ঠিক আছে? আর কিছু না। চেষ্টা করো, হ্যাঁ বাবা। আর বন্ধুদেরকে একটু বলো, একটু মোটিভেট করো, আবেগটা একটু বোঝার চেষ্টা করো। হ্যাঁ হ্যাঁ, সে তো জানি তো। আমি তো মানে সেকেন্ড সেমিস্টারে তো ওই ক্লাসটা তো আমি অনলাইনেই রেখেছিলাম। ওকে 3টে ক্লাস নিয়ে আমি আর নিতে পারলাম না। দেখো, চলো, আর ভয়ের কিছু নেই, আমরা শুরু করে দিই। আচ্ছা, তাহলে আমরা তোমাদের যে কোয়ান্টাম মেকানিক্স পার্টটা আছে, কোয়ান্টাম মেকানিক্সটা একদম শুরু থেকে আরম্ভ করছি। সেখানে আমি এখানে ওই কোন সেমিস্টার, কোন ইয়ার ইত্যাদি কিছু না বলে জাস্ট নামটা দিচ্ছি বেসিক কোয়ান্টাম মেকানিক্স। আর পরের একটা পার্ট আছে কোয়ান্টাম মেকানিক্স, প্রত্যেকেরই না সিলেবাসে দেখবে দুটো সেমিস্টারে থাকে। প্রথমে হচ্ছে বেসিক কোয়ান্টাম মেকানিক্স, তারপরে হচ্ছে অ্যাডভান্স কোয়ান্টাম মেকানিক্স। তাহলে বেসিক কোয়ান্টাম মেকানিক্স লেকচার 1, সেখানে আমি ইন্ট্রোডাকশন নিয়ে ইন্ট্রোডাকশনটা আজকে দেবো। এবং এরকম তোমার দেখবে প্রায় 24-25 ক্লাস কিন্তু আমাদের পরপর পরপর করে নিতে হবে। এবং আমি চাইছি যে এই জুলাই মাসের মধ্যে এইটার যে কন্টিনিউ হিসেবে 8 থেকে 10টা ক্লাস হচ্ছে আমি খুব কুইকলি নিয়ে নিতে চাইছি আর কি। যখনই ডাকবো তখনই একটু চলে আসবে। অনলাইনে নেবো, 1-1.5 ঘন্টা করে ক্লাস নেবো, খুব তাড়াতাড়ি হয়ে যাবে। এমনি যখন সকালে প্রপারলি ক্লাস নিই তখন 2 ঘন্টা ক্লাস নিই, কিন্তু এমনিতে আমি চেষ্টা করবো যে অনলাইন ক্লাস 2 ঘন্টা কনসেন্ট্রেট করার কিছু অসুবিধা হচ্ছে, চেষ্টা করবো 1.5 ঘন্টার মধ্যে ক্লাসটাকে রাখতে। হ্যাঁ, এটা এখন থেকে যদি শুরু করি, এই তো 7টা 37 বাজে, দেখবে অ্যারাউন্ড 1.5 ঘন্টার মতো, 1 ঘন্টা 20 মিনিট থেকে 1.5 ঘন্টা অ্যারাউন্ড তোমার একটা ভিডিও হবে। আচ্ছা, আমরা শুরুটা করছি এইরকম ভাবে একটা স্টেটমেন্ট দিয়ে। সেটা হচ্ছে যে ইন দ্য লাস্ট পার্ট অফ 19th century, people observed certain phenomena that cannot be explained by so-called classical physics. In the last part of 19th century, people observed certain phenomena that cannot be explained by so-called classical physics. মানে ঊনবিংশ শতাব্দীর শেষের দিকে মানুষ কতকগুলো ঘটনা দেখলো, যে ঘটনাগুলোকে সোকাল ক্লাসিক্যাল ফিজিক্স দিয়ে এক্সপ্লেন করতে পারা যাচ্ছে না। ঠিক আছে? আচ্ছা, এই যে স্টেটমেন্টটা বলা হলো, এই স্টেটমেন্টটা তোমার কতগুলো প্রশ্নের জন্ম দেবে, এবং সেই প্রশ্নগুলো যদি আমি সদুত্তর দিতে পারি, তাহলেই দেখবে আমার কোয়ান্টাম মেকানিক্সটা শেখা হয়ে যাবে। এই বক্তব্যটা আমার মনে কতগুলো প্রশ্নের জন্ম দিচ্ছে। সেই প্রশ্নগুলো যদি আমি সদুত্তর দিতে পারি, তাহলে আমরা কেমন করে সকালে কোয়ান্টাম মেকানিক্স বা কোয়ান্টাম ফিজিক্স বা কোয়ান্টাম কেমিস্ট্রি বলে সাবজেক্টটা শিখবো, তার রাস্তাটা আমার কাছে পরিষ্কার হয়ে যাবে। ঠিক আছে? তাহলে যেটা ইম্পর্টেন্ট, যে দিস স্টেটমেন্ট generates some questions. Generate some questions. If we can give satisfactory answers of these questions, then we will be able to create the path of our journey towards কোয়ান্টাম মেকানিক্স। আমার পড়তে হবে কোয়ান্টাম মেকানিক্স। কোয়ান্টাম মেকানিক্সটাকে বোঝার জন্য আমাকে কি করতে হবে, এই যে স্টেটমেন্টটা, দিস স্টেটমেন্ট জেনারেট সাম কোশ্চেন। ইফ উই ক্যান give satisfactory answer of these questions, then we will be able to create the path of our journey towards quantum mechanics.
ঠিক আছে, এই হচ্ছে গল্পটা। আচ্ছা, এবারে আমরা যেটা দিয়ে স্টার্ট করি সেটা হচ্ছে এই যে তুমি বলছো যে এই বক্তব্যটা কতগুলো প্রশ্নের জন্ম দিচ্ছে, তাহলে কি সেই প্রশ্নগুলো সেগুলো একটুখানি প্রথমে বোঝার চেষ্টা করতে হবে। আচ্ছা, কোন কোন প্রশ্নগুলোর জন্ম অ্যাকচুয়ালি সে দিচ্ছে সেগুলো একটুখানি প্রথমে দেখার চেষ্টা করি আমরা। তাহলে প্রথম যে প্রশ্নটা আমার মনে আসছে, আচ্ছা তোমরা এই স্টেটমেন্টটা পড়ো না, পড়ে হ্যাঁ, প্রথম এক্স্যাক্টলি প্রথম যে প্রশ্নটা মনে আসবে যে কি সেই ফেনোমেনাগুলো, যে ফেনোমেনাগুলোকে সকল ক্লাসিক্যাল ফিজিক্সে এক্সপ্লেন করতে পারা যাচ্ছে না। তাহলে স্টার্টটা করছে এইরকম ভাবে যে প্রথম প্রশ্ন হচ্ছে হোয়াট আর দোজ ফেনোমেনা দ্যাট cannot be explained by classical physics। কি সেই ফেনোমেনাগুলো যে ফেনোমেনাগুলোকে সকল ক্লাসিক্যাল ফিজিক্সে এক্সপ্লেন করা যাচ্ছে না। আচ্ছা, অনেক ফেনোমেনা আছে, তার মধ্যে কতকগুলো খুব ইম্পর্টেন্ট। প্রথমটা হচ্ছে তোমার ব্ল্যাক বডি এনার্জি ডিস্ট্রিবিউশন, এটা দিয়ে স্টার্ট হয় বেসিক্যালি। ব্ল্যাক বডি এনার্জি ডিস্ট্রিবিউশন এই যে ফেনোমেননটা সেটা আমরা ডিটেলে পড়বো, যেখানে ক্লাসিক্যাল ফিজিক্স ফেল করে। 2 নম্বর হচ্ছে তোমার ফটো ইলেকট্রিক এফেক্ট। হ্যাঁ, সেখানে তোমার ক্লাসিক্যাল ফিজিক্স ফেল করবে। ফটো ইলেকট্রিক এক্সপ্লানেশনটা ক্লাসিক্যাল ফিজিক্স দিয়ে বা ম্যাক্সওয়েলস ইলেক্ট্রোম্যাগনেটিক থিওরি দিয়ে তুমি কিন্তু এক্সপ্লেন করতে পারবে না। তারপরে তোমার টেম্পারেচার ডিপেন্ডেন্স অফ ল্যাটিস হিট ক্যাপাসিটি। টেম্পারেচার ডিপেন্ডেন্স অফ ল্যাটিস হিট ক্যাপাসিটি। টেম্পারেচার ডিপেন্ডেন্স অফ ল্যাটিস হিট ক্যাপাসিটি, মানে এটা আমি পরে ভালো করে পড়বো, দেখবে ইকুইপার্টিশন প্রিন্সিপাল, যেটা ক্লাসিক্যাল ইকুইপার্টিশন প্রিন্সিপাল বলে। অ্যাকর্ডিং টু ক্লাসিক্যাল ইকুইপার্টিশন প্রিন্সিপাল হিট ক্যাপাসিটিটা টেম্পারেচার ইন্ডিপেন্ডেন্ট হয়, কিন্তু সলিডের যে হিট ক্যাপাসিটি, যেটা বেসিক্যালি ল্যাটিস হিট ক্যাপাসিটি, সেটা কিন্তু টেম্পারেচার ডিপেন্ডেন্ট। সেটাই বলা হচ্ছে টেম্পারেচার ডিপেন্ডেন্স অফ ল্যাটিস হিট ক্যাপাসিটি। এটা পরবর্তীকালে আইনস্টাইন এক্সপ্লেন করেন। হ্যাঁ, সেইটা। আচ্ছা, অ্যাটমিক লাইন স্পেকট্রা। অ্যাটমিক লাইন স্পেকট্রা, এই যে হাইড্রোজেন বা হাইড্রোজেন লাইক ওয়ান ইলেকট্রন সিস্টেমের ক্ষেত্রে যে স্পেকট্রাটা, লাইন স্পেকট্রা, যেটা 1885 সালে বিজ্ঞানী বামার ভিজিবল রিজিয়ানে এই লাইন স্পেকট্রাটা পেয়েছিলেন, তার যে এক্সপ্লানেশনটা সেটা ক্লাসিক্যাল ফিজিক্স দিয়ে এক্সপ্লেন করতে পারা যায় না। আচ্ছা, এগুলো ছাড়া আরো কতগুলো খুব ইম্পর্টেন্ট ঘটনা আছে। সেটা হচ্ছে ধরো তোমার, তুমি যদি মানে মানে আসলে অনেক ঘটনা, তো আমি কতগুলো খুব খুব ইম্পর্টেন্ট ঘটনাই জাস্ট বলছি। নেক্সট যেটা তুমি করতে পারো সেটা হচ্ছে ধরো এই ধরো ফ্র্যাঙ্ক হার্ট এক্সপেরিমেন্ট। এটা 1814-15 সাল নাগাদ হয়েছিল। সেটাকে যদি এক্সপ্লেন করতে হয়, সকল ক্লাসিক্যাল ফিজিক্স এটা এক্সপ্লেন করতে পারা যাবে না। 6 নম্বর হচ্ছে স্টার্ন গার্লাক এক্সপেরিমেন্ট, যেটা 1921 সালে ইলেকট্রন স্পিন, মানে ইলেকট্রনের যেটা ইন্ট্রিনজিক স্পিন অ্যাঙ্গুলার মোমেন্টাম আছে সেটার জন্য এক্সপেরিমেন্টটা হয়েছিল। স্টার্ন গার্লাক এক্সপেরিমেন্টে ক্লাসিক্যাল তুমি এক্সপ্লেন করতে পারবে না। আচ্ছা, কম্পটন এফেক্ট, এটা 1923 সালে হয়েছিল, সেগুলো ক্লাসিক্যালি ব্যাখ্যা করতে পারা যায় না। আচ্ছা, তারপরে ইলেকট্রন ডিফ্র্যাকশন এক্সপেরিমেন্ট, যেটা বিজ্ঞানী ডেভিসন, জার্মার এবং স্যার জিপি থমসন তারা আলাদা করে করেছিলেন। ইলেকট্রন ডিফ্র্যাকশন এক্সপেরিমেন্ট, তার যে অবজারভেশনগুলো, যে এক্স এর মতো যে একটা ডিফ্র্যাকশন প্যাটার্ন পাওয়া যাচ্ছে, কিন্তু আমি এক্স এর মতো ইলেকট্রোমাইট ওয়েভ না দিয়ে সেখানে ইলেকট্রন বিম দিচ্ছি, তাহলে ইলেকট্রন ডিফ্র্যাকশন এক্সপেরিমেন্টের যে অবজারভেশনগুলো, সেগুলো ক্লাসিক্যাল থিওরিতে এক্সপ্লেন করতে পারা যাবে না। রামান এফেক্ট, আমাদের সিবি রামানের নাম অনুযায়ী রামান এফেক্ট, তিনি এটা ডিসকভার করেছিলেন। রামান এফেক্ট, এটা ক্লাসিক্যাল ফিজিক্সে এক্সপ্লেন করতে পারা যাবে না, এক্সেট্রা। তবে কতকগুলো যে ঘটনা বললাম, যে ঘটনাগুলোকে সকল ক্লাসিক্যাল ফিজিক্সে এক্সপ্লেন করতে পারা যাচ্ছে না।
যখন এই ঘটনাগুলোর কথা খুব ডিটেলে, প্রত্যেকটা ঘটনা আমরা ডিটেলে পড়বো, সেটা হয়তো এবছরই সবটা না হতে পারে, হয়তো পরের দিকে। আমন এফেক্ট আমরা পরে বলবো, হিট ক্যাপাসিটি অফ সলিড আমরা পরে বলবো, কিন্তু ইলেকট্রন ডিফ্রাকশন এক্সপেরিমেন্ট, কম্পটন এফেক্ট, ফটো ইলেকট্রিক এফেক্ট, অ্যাটমিক লাইন স্পেক্ট্রা, বা তোমার এটা যেটা বলা হয় ব্ল্যাকবডি রেডিয়েশন, এগুলো এই সেমিস্টারেই জাস্ট পড়া হবে। এই যে ঘটনাগুলো, এই ঘটনাগুলোকে সকল ক্লাসিক্যাল ফিজিক্সে এক্সপ্লেন করতে পারা যাচ্ছে না। তাহলে এই যে প্রথম যে প্রশ্নটা জেগেছিল, তুমি বলছিলে যে কি সেই ঘটনা যে ঘটনাগুলোকে সকল ক্লাসিক্যাল ফিজিক্সে এক্সপ্লেন করতে পারা যাচ্ছে না, সেই ঘটনাগুলো আমরা বললাম। হ্যাঁ, মানে আরো অনেক ঘটনা আছে, কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট যে কতগুলো ঘটনা, সেই ঘটনাগুলোকে বলা হয়। ঠিক আছে? তার প্রথম প্রশ্নটা, তার উত্তরটা এখনো উত্তরটা আমি ডিটেলে দেবো, উত্তরটা ডিটেলে দিইনি, কিন্তু জাস্ট মানে সেই শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন হিসেবে, যে কিসেই ঘটনা যে ঘটনাগুলোকে সকল ক্লাসিক্যাল ফিজিক্সে এক্সপ্লেন করতে পারা যায় না, তার জন্য এই 8টা 9টা ঘটনা আমি সেখানে উল্লেখ করলাম। ঠিক আছে? নেক্সট বলো, এই স্টেটমেন্টটা পড়ো। In the last part of 19th century, people observed certain phenomena that cannot be explained by so-called classical physics. এই যে বক্তব্যটা, সেই বক্তব্য থেকে প্রথম যে প্রশ্নটা মনে এসেছিল সেটা হচ্ছে এইটা। সেকেন্ড কি প্রশ্ন তোমার মনে আসছে সেটা বলো। কি বলো, আরেকবার বলো। দুজন দুটো বললে, দুজন দুটো বললে, একে একে বলো। কেন ব্যাখ্যাটা করা যাচ্ছে? একদম। আরেকজন কি বললে? হ্যাঁ, এক্স্যাক্টলি। তাহলে আমরা ওই পর দুটো কোশ্চেনই ভ্যালিড কোশ্চেন, শুধু আগে পরে জাস্ট দেখি। আচ্ছা, প্রথম যেটা বলা হচ্ছে যে ক্লাসিক্যাল ফিজিক্স এক্সপ্লেন করতে পারা যাচ্ছে না তো। হ্যাঁ, তাহলে ক্লাসিক্যাল ফিজিক্সটা কি প্রথমে একটুখানি বলে নিই, তারপরে বুঝতে পারো যে কেন ক্লাসিক্যাল ফিজিক্স এক্সপ্লেন করতে পারা যাচ্ছে না। তাহলে সেকেন্ড যে প্রশ্নটা, কোশ্চেন নম্বর 2, সেটা হচ্ছে হোয়াট ইজ ক্লাসিক্যাল ফিজিক্স? ক্লাসিক্যাল ফিজিক্সটা কি? আচ্ছা, এক কথায় দেখবে ইন্টারনেট সার্চ করে তুমি যেটা পাবে, সেটা বলা হচ্ছে যে ফিজিক্স টিল 19th century is called ক্লাসিক্যাল ফিজিক্স। ফিজিক্স টিল 19th century, মানে 19শ শতাব্দী পর্যন্ত যে ফিজিক্সটা, সেটাকে বলা হচ্ছে ক্লাসিক্যাল ফিজিক্স। আচ্ছা, এই বক্তব্যটা মানে মানে পার্সিয়ালি ট্রু। আরেকটু ডিটেলিং এ ব্যাপারটাকে দেখতে হবে। তার মানে 19th সেঞ্চুরির পরে যে ফিজিক্সটা এসছে 20th সেঞ্চুরিতে, সেটা কি ক্লাসিক্যাল ফিজিক্স নয়? সাডেনলি সেটাও ক্লাসিক্যাল ফিজিক্স। হ্যাঁ, বা তার অনেকটা পোর্শনই ক্লাসিক্যাল ফিজিক্স। হ্যাঁ, এটা হয়তো সত্যি যে 19th সেঞ্চুরির পর্যন্ত যেটা ছিল সবটাই ক্লাসিক্যাল ফিজিক্স। 19th সেঞ্চুরির পরে যেগুলো এসছে তার সবটা ক্লাসিক্যাল ফিজিক্স না, অনেকটাই ক্লাসিক্যাল ফিজিক্স, কিন্তু দু একটা অন্তত নতুন ব্যাপার এসছে যেগুলো ক্লাসিক্যাল ফিজিক্সের আওতার মধ্যে পড়ে না। তার মধ্যে একটা সাধারণত তোমার কোয়ান্টাম মেকানিক্স। তাহলে এক কথা হচ্ছে ফিজিক্স টিল 19th সেঞ্চুরি, সেটাই হচ্ছে তোমার ক্লাসিক্যাল ফিজিক্স। আচ্ছা, এটাকে আরেকটু অন্যভাবে এক্সপ্লেন করতে পারা যায়। ধরো প্রথমে তুমি যদি ইউনিভার্সটাকে দেখো, ইউনিভার্সটা দুটো জিনিস দিয়ে তৈরি। কি কি সেটা? ইউনিভার্স ইজ মেড অফ পার্টিকেলস অ্যান্ড ওয়েভস। জগৎটা তৈরি হয়েছে পার্টিকেল এবং ওয়েভ দিয়ে। থার্মোডাইনামিক্সে যদি তুমি যাও, তখন বলবে যে ইউনিভার্সটা তৈরি হচ্ছে ম্যাটার এবং এনার্জি দিয়ে। কিন্তু তুমি যখন মেকানিক্সে আসবে, তখন বলা হবে যে জগৎটা তৈরি হচ্ছে পার্টিকেল এবং ওয়েভস দিয়ে। ঠিক আছে? ইউনিভার্স ইজ মেড অফ পার্টিকেলস অ্যান্ড ওয়েভস। তাহলে এবারে পার্টিকেল ধরো তুমি দু রকম ভাবছো। তুমি পার্টিকেল যখন ভাবছো, তখন হচ্ছে ওয়ান অর টু পার্টিকেলস, আর একটা হতে পারে তোমার হিউজ নাম্বার অফ পার্টিকেল। মানে একটা দুটো পার্টিকেল নিয়ে ভাবতে পারো তুমি, আবার হিউজ নাম্বার অফ পার্টিকেলস নিয়েও তুমি ভাবতে পারো। আচ্ছা, একটা দুটো পার্টিকেল নিয়ে যখন ভাববে, তখন একটা দুটো পার্টিকেলের স্ট্যাটিক্স বা ডাইনামিক্সটা বা তার মোশনটা বুঝে নেওয়া যায় হচ্ছে নিউটন ইকুয়েশন অফ মোশন দিয়ে। তার মানে যে যে স্ট্যাটিক্স অ্যান্ড ডায়নামিক্স অফ ওয়ান অর টু পার্টিকেল ক্যান বি এক্সপ্লেন
ইউজিং নিউটনস ইকুয়েশন অফ মোশন। নিউটনের যে ইকুয়েশন অফ মোশন, নিউটনস ইকুয়েশন অফ মোশন দিয়ে একটা বা দুটো পার্টিকেল যদি থাকে তার স্ট্যাটিক্স বা ডায়নামিক্সটা হচ্ছে বুঝে নেওয়া যায়। এটা আচ্ছা, এবারে পরে দেখবে যখন ক্লাসিক্যাল মেকানিক্স তুমি ভালো করে হয়তো অলরেডি পড়েছো, যদি না পড়ে থাকো তাহলে পরে আমরা যখন বলবো তখন দেখবে যে যে নিউটনিয়ান মেকানিক্সটাকে ব্যবহার করতে কোথাও কোথাও কিছু অসুবিধা হয়। মানে তার জন্য নিউটনিয়ান মেকানিক্স ভুল টুল এরকম কথাবার্তা বলা হচ্ছে না, কিন্তু তার মানে যেটা হয় যে আলটিমেটলি একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন সব সিচুয়েশনের ক্ষেত্রে সব কন্ডিশনের ক্ষেত্রে ডিফারেন্সিয়াল ইকুয়েশন সলভ করতে তোমার পক্ষে অসুবিধে। যে সিস্টেমটাকে বলা হচ্ছে সেই সিস্টেমে কি কি ইনফরমেশন দেওয়া আছে তার উপর অনেক কিছু নির্ভর করবে। সেখানে এই নিউটন ইকুয়েশন অফ মোশন যে সব পার্টিকেলের জন্য সব কিছু সবসময় ব্যবহার করতে পারবে সেরকম নয়। এর দুটো অল্টারনেটিভ আছে। দেয়ার আর টু অল্টারনেটিভ রেসিপিস কি কি সেটা? একটা হচ্ছে তোমার হ্যামিল্টনিয়ান ইকুয়েশন অফ মোশন, হ্যামিল্টনিয়ান ইকুয়েশন অফ মোশন অ্যান্ড হ্যামিল্টনিয়ান ইকুয়েশন অফ মোশন অ্যান্ড ল্যাগ্রাঞ্জেস ইকুয়েশন অফ মোশন। তাহলে একটা হচ্ছে নিউটন ইকুয়েশন অফ মোশন, একটা হচ্ছে তোমার হ্যামিল্টনিয়ান ইকুয়েশন অফ মোশন, আর একটা হচ্ছে ল্যাগ্রাঞ্জেস ইকুয়েশন অফ মোশন। এই তিনটে দিয়ে মোটামুটি ভাবে তোমার এই একটা বা দুটো পার্টিকেল তাদের বা স্ট্যাটিক্স বা ডায়নামিক্সটাকে বুঝে নেওয়া যায়। মানে যেটা ইম্পর্টেন্ট যে নিউটন ইকুয়েশন অফ মোশন, হ্যামিল্টনিয়ান ইকুয়েশন অফ মোশন এবং ল্যাগ্রাঞ্জেস ইকুয়েশন অফ মোশন তারা কিন্তু ইকুইভ্যালেন্ট। অর্থাৎ কোনো একটা পার্টিকুলার প্রবলেম যদি তুমি সব কিছু জানো, সেই প্রবলেমটাকে যদি নিউটন ইকুয়েশন অফ মোশন দিয়ে সলভ করো বা হ্যামিল্টনিয়ান ইকুয়েশন অফ মোশন দিয়ে সলভ করো বা ল্যাগ্রাঞ্জেস ইকুয়েশন অফ মোশন দিয়ে সলভ করো, প্রত্যেক ক্ষেত্রে তুমি একই রেজাল্ট পাবে। তিনটে রেসিপি আলাদা, হ্যাঁ, সব জায়গায় সবটা তুমি অ্যাপ্লাই করতে পারবে না, কিন্তু যখন পারবে তারা কিন্তু আলটিমেটলি একই রেজাল্ট দেবে। এটা আচ্ছা, এবারে এই একটা বা দুটো পার্টিকেল হলে তুমি এই নিউটন ইকুয়েশন অফ মোশন তার যে ডিফারেন্সিয়াল ইকুয়েশনটাকে তুমি লিখতে পারবে, তা সলভ করতে পারবে। যখনই হিউজ নাম্বার অফ পার্টিকেলস হয়ে যাবে না, যেমন ধরো কাইনেটিক থিওরি অফ গ্যাসে, কাইনেটিক থিওরি অফ গ্যাসে কি বলা হচ্ছে যে নাম্বার অফ পার্টিকেলস হচ্ছে তোমার হিউজ, তখন তার যে করসপন্ডিং ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা নিউটন ইকুয়েশন অফ মোশন দিয়ে তুমি কিন্তু সলভ করতে পারবে না। তখন কি করতে হবে? তখন তোমাকে স্ট্যাটিক্স বা প্রবাবিলিটি এই কনসেপ্টটাকে নিতে হবে। তখন হচ্ছে যে ওয়ান হ্যাজ টু ইউজ স্ট্যাটিস্টিক্স or probability concept. or probability concept. তখন one has to use statistics or probability concept. আর এই ক্লাসিক্যাল পার্টিকেলের জন্য যে প্রবাবিলিটিটা চলে সেটা হচ্ছে ম্যাক্সওয়েল বোলম্যান স্ট্যাটিস্টিক্স। ম্যাক্সওয়েল বোলম্যান স্ট্যাটিস্টিক্স can be used to explain the behavior of a collection of huge number of classical particles. হিউজ নাম্বার অফ ক্লাসিক্যাল পার্টিকেল, মানে হিউজ নাম্বার অফ ক্লাসিক্যাল পার্টিকেলস, তার যদি তোমাকে এটা বুঝতে হয়, হ্যাঁ, হিউজ নাম্বার অফ ক্লাসিক্যাল পার্টিকেল তার যদি বিহেভিয়ারটাকে বুঝতে হয় তোমাকে তখন স্ট্যাটিস্টিক্সে আশ্রয় নিতে হবে। এবং যে স্ট্যাটিস্টিক্সটা ক্লাসিক্যাল পার্টিকেলের জন্য তুমি ব্যবহার করতে পারো সেটা হচ্ছে ম্যাক্সওয়েল বোলম্যান স্ট্যাটিস্টিক্স। স্যার, পার্টিকেলকে বুঝতে গেলে একটা বা দুটো পার্টিকেল হলে তুমি নিউটন ইকুয়েশন অফ মোশন বা হ্যামিল্টনিয়ান ইকুয়েশন অফ মোশন বা ল্যাগ্রাঞ্জেস ইকুয়েশন অফ মোশনকে কাজে লাগাতে পারবে। আর হিউজ নাম্বার অফ পার্টিকেলস হলে তোমাকে ম্যাক্সওয়েল বোলম্যান স্ট্যাটিস্টিক্সটাকে কাজে লাগাতে হবে। এটা তাই এটা হলো পার্টিকেলের জন্য। আর কে আছে? আর আছে ওয়েভস।
তো ওয়েভকে বুঝবে কি করে? ওয়েভ বোঝার জন্য সবচেয়ে ভালো রাস্তাটা হচ্ছে ম্যাক্সওয়েলস ইলেকট্রোম্যাগনেটিক থিওরি। তা টু এক্সপ্লেন দ্য বিহেভিয়ার অফ ওয়েভ অর লাইট, the base theory is the Maxwell's ইলেকট্রোম্যাগনেটিক, ঠিক আছে? তো দেখো এই ম্যাক্সওয়েলস ইলেকট্রোম্যাগনেটিক, তার মানে এই যে কটা বললাম তোমার ক্লাসিক্যাল ফিজিক্সের যদি একটা স্ট্যান্ডার্ড বই দেখো তাহলে মূলত নিউটনস ইকুয়েশন অফ মোশন, হ্যামিল্টনের ইকুয়েশন অফ মোশন, ল্যাগ্রাঞ্জেস ইকুয়েশন অফ মোশন, এদিকে ম্যাক্সওয়েল বোলজম্যান স্ট্যাটিস্টিক্স, আর এদিকে ম্যাক্সওয়েলস ইলেকট্রোম্যাগনেটিক থিওরি। এইটুকু জানা মানে মোরাললেস তোমার ক্লাসিক্যাল ফিজিক্সটাকে শেখা হয়ে গেল। এটা হচ্ছে মূল জায়গাটা। এবার ঠিক আছে, ম্যাক্সওয়েলস ইলেকট্রোম্যাগনেটিক থিওরি আগে পরে কিছু জিনিসপত্র আছে, ম্যাক্সওয়েল বোলজম্যান স্ট্যাটিস্টিক্সের আগে পরে কিছু জিনিসপত্র আছে, সেগুলো তো ঠিক আছে আছে, কিন্তু মোটামুটিভাবে এই ৩-৪টে জিনিস যদি তুমি ঠিকঠাক করে শিখে নাও, তুমি বেসিক্যালি ক্লাসিক্যাল ফিজিক্সটা শিখে নিতে পারছো। তাহলে খুব ছোট করে যদি বলা হয় যে ক্লাসিক্যাল ফিজিক্সটা কি, ফিজিক্স টিল 19th সেঞ্চুরি, তাহলে সেই ফিজিক্সের মধ্যে অ্যাকচুয়ালি কি কি আছে না, নিউটনস ইকুয়েশন অফ মোশন আছে, হ্যামিল্টনের ইকুয়েশন অফ মোশন আছে, ল্যাগ্রাঞ্জেস ইকুয়েশন অফ মোশন আছে, ম্যাক্সওয়েল বোলজম্যান স্ট্যাটিস্টিক্স আছে, আর ম্যাক্সওয়েলস ইলেকট্রোম্যাগনেটিক থিওরি আছে। ঠিক আছে, তাহলে সেকেন্ড যে প্রশ্নটা ছিল যে ক্লাসিক্যাল ফিজিক্সটা কি, তার একটা উত্তর দেওয়া গেল। আমি আবার ফিরে আসছি যে 19 শতাব্দীর শেষের দিকে মানুষ কতগুলো ঘটনা দেখলো যে ঘটনাগুলোকে সকাল ক্লাসিক্যাল ফিজিক্সে ব্যাখ্যা করা যায় না। এই বক্তব্য থেকে কতগুলো প্রশ্ন তোমার মনে আসছে। প্রথম প্রশ্নটা ছিল কি সেই ঘটনা যে ঘটনাগুলোকে সকল ক্লাসিক্যাল ফিজিক্স এক্সপ্লেন করতে পারা যাচ্ছে না। সেকেন্ড প্রশ্নটা ছিল হোয়াট ইজ ক্লাসিক্যাল ফিজিক্স। থার্ড কোন প্রশ্নটা তোমার মাথায় আসছে বলো? মানে কেন ব্যাখ্যাটা করা যাচ্ছে না, হুম, হ্যাঁ, অ্যাকচুয়ালি অসুবিধাটা কোথায় হচ্ছে অবশ্যই। এরপর অটোমেটিক্যালি যে ভ্যালিড প্রশ্নটা আসে সেটা হচ্ছে এই যে মানে কেন এটা ব্যাখ্যা করা যাচ্ছে না। অবশ্যই। তাহলে নেক্সট যেটা দরকার তোমার, কোশ্চেন নম্বর 3, why does classical physics fail to explain those phenomena? Why does classical physics fail to explain those phenomena? কেন ক্লাসিক্যাল ফিজিক্স ওই ঘটনাগুলোকে এক্সপ্লেন করতে পারছে না? ঠিক আছে, আচ্ছা, তার যদি এক কথায় উত্তর তুমি খোঁজো তাহলে হচ্ছে দেখবে যে প্রথম দিকে তো আর কোয়ান্টাম মেকানিক্স ডেভেলপ করে যায়নি। প্রথম দিকে ব্ল্যাক বডি এনার্জি ডিস্ট্রিবিউশন, ফটো ইলেকট্রিক এফেক্ট, টেম্পারেচার ডিপেন্ডেন্স অফ ল্যাটিস হিট ক্যাপাসিটি, অ্যাটমিক লাইন স্পেক্ট্রা, প্রত্যেকটা জায়গাতে যে জিনিসটা অ্যাকচুয়ালি এলো সেটা হচ্ছে এই যে এনার্জিটা কন্টিনিউয়াস নয়, এনার্জিটা ডিসক্রিট বা কোয়ান্টাইজ। মানে এই ব্ল্যাক বডি রেডিয়েশন থেকে শুরু করে ফটো ইলেকট্রিক থেকে শুরু করে টেম্পারেচার ডিপেন্ডেন্ট হিট ক্যাপাসিটি সলিড থেকে শুরু করে অ্যাটমিক লাইন স্পেক্ট্রা পর্যন্ত প্রত্যেক জায়গাতে যখন তুমি ক্লাসিক্যাল ফিজিক্স এক্সপ্লেন করতে চাইছো, ক্লাসিক্যাল ফিজিক্স এটা ধরে নিচ্ছে যে তোমার এনার্জিটা একটা কন্টিনিউয়াস কোয়ান্টিটি এবং এনার্জি দেওয়াটা যে কোনো আরবিট্রারি অ্যামাউন্টে হতে পারে। তুমি একটা সিস্টেম থেকে আরেকটা সিস্টেমে যতটুকু পরিমাণ এনার্জি তুমি দিতে চাও দিতে পারো, যতটুকু পরিমাণ এনার্জি তুমি নিতে চাও নিতে পারো। এইটা ঠিক আছে, মানে একদম মানে মানে এখানে কোনো রেস্ট্রিকশন নেই। কিন্তু ওই ঘটনাগুলোকে এক্সপ্লেন করতে গিয়ে যেটা দেখা গেল যে ওইখান থেকে তোমাকে জাস্ট একটুখানি বেরিয়ে আসতে হবে। তুমি বেরিয়ে এসে তুমি যদি এরকম করো যে তোমার এনার্জিটা ডিসক্রিট বা কোয়ান্টাইজড এই পসিবিলিটিগুলো তুমি অ্যালাউ করে দেয়, তাহলেই দেখতে পাওয়া যাচ্ছে ওই ঘটনাগুলোকে এক্সপ্লেন করতে পারা সম্ভব হচ্ছে। তার মানে গন্ডগোলটা দাঁড়িয়ে আছে যে এনার্জিটা ডিসক্রিট নাকি কন্টিনিউয়াস। ক্লাসিক্যাল ফিজিক্স এই কন্টিনিউয়াস ধরে নেওয়ার জন্য এটা হচ্ছে গন্ডগোল। তাহলে কেন ক্লাসিক্যাল ফিজিক্স ফেল করছে তার প্রথম উত্তরটা হচ্ছে যে ইন ক্লাসিক্যাল ফিজিক্স it is taken as granted that energy is a
continuous quantity, energy is a continuous quantity, and energy exchange may takes place in any arbitrary amount. In classical physics, it is taken as granted that energy is a continuous quantity and energy exchange may take place in any arbitrary amount. But there are enough direct and indirect experimental evidences that clearly indicates that energy is actually discrete or quantized, and energy exchange takes place in a discrete or quantized way. So, but there are enough direct and indirect experimental evidences that clearly indicates that energy is actually discrete or quantized and energy exchange takes place in a discrete or quantized way. ঠিক আছে? তাহলে দেখো, এক কথায় যদি আমি বলি যে মানে এক কথায় যদি বলি যে কেন ক্লাসিক্যাল ফিজিক্স এই ঘটনাগুলিকে এক্সপ্লেন করতে পারছে না, তার মূল কারণটা হচ্ছে ক্লাসিক্যাল ফিজিক্সে এনার্জিটা কন্টিনিউয়াস ধরে নেওয়া হয়, কিন্তু বাস্তবে এনার্জিটা ডিসক্রিট বা কোয়ান্টাইজ। তাহলে এখান থেকেই মূলত গন্ডগোলটা স্টার্ট হচ্ছে। ঠিক আছে, বুঝতে পারলে? হ্যাঁ, বলো। বলছি কন্টিনিউয়াস কোয়ান্টিটি আর এই ডিসক্রিট আর কোয়ান্টাইজড এর মানেটা কি? আচ্ছা দেখো, তুমি জাস্ট ভাবো যে তোমাকে একটা এক্সাম্পল দিই, তাহলে তোমার পক্ষে ব্যাপারটা সুবিধা হবে। ধরো তুমি একটা কন্টেনার নাও, সেটা কন্টেনার। আচ্ছা, এই কন্টেনারটা ফুটো রেখেছো। এবার এইখানে তুমি আর একটা ছোট কন্টেনারে একটা কিছু এক্সচেঞ্জ করবে। এটা, হ্যাঁ, এখানে একটা কিছু একটা দেওয়া আছে, নব টব দেওয়া আছে। আর এবার আমি কি করলাম, ধরো এইখানে তুমি জল দেখেছো, তাহলে এখানে তুমি জল দেখেছো। এবার তুমি চাইছো যে এখানে জল ট্রান্সফার করতে, নবটাকে খুলে তুমি যতটুকু জল ট্রান্সফার করতে পারো ততটুকু ট্রান্সফার করতে পারবে। তাহলে এটা হচ্ছে যদি একটা লিকুইড হয়, একটা লিকুইড বা ওয়াটার টাইপের যদি কিছু হয়, এটা ধরো একটা লিকুইড আছে। হ্যাঁ, তাহলে লিকুইড যদি হয়, তাহলে এখানে যখন তুমি বড় থেকে ছোট তুমি এক্সচেঞ্জ করবে, তাহলে লিকুইডটা তুমি যে কোনো অ্যামাউন্টে এক্সচেঞ্জ করতে পারবে। তাহলে লিকুইড ইজ এ কন্টিনিউয়াস quantity and it can be exchanged in any আরবিট্রারি অ্যামাউন্ট, মানে যতটুকু চাইবে তুমি ততটুকুই করতে পারবে এটা নবটাকে ঘুরিয়ে। আচ্ছা, অন দ্য কন্ট্রারি, ধরো তুমি এখন জলের বদলে তুমি এখানে কিছু মার্বেল পাথর রেখেছো, কিছু মার্বেল রেখেছো।
দেখেছি মার্বেল লেখা। আচ্ছা, এবার এই মার্বেলটা যখন তুমি এক্সচেঞ্জ করতে চাইছো, ধরো এটা, তুমি দেখো এক্ষেত্রে এই মার্বেলস গুলো কি হবে, তারা তো ডিসক্রিট, নাম্বার অফ মার্বেল তারা তো ডিসক্রিট, একটা বা দুটো বা তিনটে বা চারটে মার্বেলস আর ডিসক্রিট, তাহলে ইট হ্যাজ টু বি এক্সচেঞ্জ in a discrete or quantized way। আর তুমি মার্বেল যখন এক্সচেঞ্জ করতে গেলে আইদার একটা দিতে হবে, নাহলে দুটো দিতে হবে, নাহলে তিনটে দিতে হবে। মানে এনার্জিটা হচ্ছে ঠিক এরকম। তুমি পরে যে ব্ল্যাক বডি এনার্জি ডিস্ট্রিবিউশন ইত্যাদি এক্সপ্লেন করার সময় তুমি দেখবে যে আইদার একটা মার্বেল দেওয়া হলো, নাহলে দুটো, নাহলে তিনটে, নাহলে চারটে, এইরকম করে। মানে তোমার এমন করে তুমি করতে পারছো না। এক সেকেন্ড দাঁড়াতো, ধরো। ওই ময়লার গাড়ি আসছে। হ্যাঁ, যেটা হচ্ছিল যে এবারে তুমি যখন ব্ল্যাক বডি এনার্জি ডিস্ট্রিবিউশন বা ফটো ইলেকট্রিক এফেক্ট ইত্যাদি দেখবে, তখন দেখবে ওই এইচ নিউ বলে একটা অ্যামাউন্ট আছে, সেটা আইদার একটা এইচ নিউ, নাহলে দুটো এইচ নিউ, নাহলে তিনটে এইচ নিউ, এইরকম ভাবে এনার্জিটা এক্সচেঞ্জ করতে হবে, যে কোনো অ্যামাউন্টে করতে পারবে না। তাহলে জল বা দুধ বা কোল্ড ড্রিঙ্ক এরা লিকুইড, এদেরকে তুমি যতটুকু দিতে চাইবে ততটুকু দিতে পারবে ইনপ্রিন্সিপল। কিন্তু মার্বেল হলে তুমি কিন্তু আইদার একটা দিতে হবে, নাহলে দুটো দিতে হবে, নাহলে তিনটে দিতে হবে, নাহলে চারটে দিতে হবে। তাহলে বুঝতে পারছো ডিসক্রিটনেস মানেটা কি আর কন্টিনিউটির মানেটা কি? ঠিক আছে? হ্যাঁ স্যার, ঠিক আছে। এটা আচ্ছা, এবারে কখনো কখনো হতে পারে যে ধরো এই দুধ বা জল তারা তো কন্টিনিউয়াস কোয়ান্টিটি, বা কোল্ড ড্রিঙ্কস তারা তো কন্টিনিউয়াস কোয়ান্টিটি, কিন্তু কোনো একটা কোম্পানি ও যখন একটা সেল করছে তখন প্যাকেট 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 প্যাকেটে সেল করছে। তুমি একটা দোকান থেকে ধরো তুমি জলের বোতল কিনতে চাইছো, তোমাকে হাফ লিটার বা 1 লিটারের জলের বোতলই কিনতে হবে। বা মাদার ডেয়ারির দুধ তুমি কিনতে চাইছো, তোমাকে হচ্ছে 1 পাউচ বা 2 পাউচ দুধই তোমায় কিনতে হবে। বা কোল্ড ড্রিঙ্ক তোমাকে 1 বোতল বা 2 বোতলই কিনতে হবে। মানে অনেক সময় সিচুয়েশন এরকম হয় যে ধরো এনার্জিটা হয়তো কন্টিনিউয়াস কোয়ান্টিটি, কিন্তু এনার্জি দেওয়া নেওয়াটা সেটা কিন্তু ডিসক্রিট বা কোয়ান্টাইজ ওয়েতে ঘটছে। এই দু রকমের প্রিন্সিপালই আছে, যে কখনো কখনো যেমন ধরো ফটো ইলেকট্রিক এফেক্টে যখন লাইটের কথা বলা হচ্ছে, লাইট কিন্তু জাস্ট এরকম এই মার্বেলের মতো, মানে এনার্জিটা থাকেই হচ্ছে তোমার ওরকম ডিসক্রিট বা কোয়ান্টাইজ ওয়েতে। তুমি এক্ষেত্রে চেষ্টা করো আরবিট্রারি অ্যামাউন্টে দিতে পারবে না, আইদার তোমাকে একটা ফোটন, নাহলে দুটো ফোটন, নাহলে তিনটে ফোটন, না চারটে ফোটন, এরকম ভাবেই দিতে হবে। আবার কখনো কখনো ব্ল্যাক বডি এনার্জি ডিস্ট্রিবিউশন এক্সপ্লেন করার সময় এনার্জিটা ইন্ট্রিনজিক্যালি কি আছে সেটা কন্টিনিউয়াস নাকি ডিসক্রিট বোঝার দরকার নেই। যেটা বোঝার দরকার সেটা হচ্ছে দেওয়া নেওয়াটা, এক্সচেঞ্জটা কিভাবে হচ্ছে। সেটা কি প্যাকেট 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 হচ্ছে, না যে কোনো আরবিট্রারি অ্যামাউন্টে হচ্ছে। কথা হচ্ছে যে এটা প্যাকেট 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 করে হচ্ছে। যেখানে এনার্জিটা ডিসক্রিট বা কোয়ান্টাইজ, অথবা এনার্জি এক্সচেঞ্জটা ডিসক্রিট বা কোয়ান্টাইজ হইতে বাস্তবে ঘটে। হ্যাঁ, কিন্তু ক্লাসিক্যাল মেকানিক্সে ওসব ধার ধারে না। ওখানে বলা হয় যে এনার্জি ইচ্ছের একটা কন্টিনিউয়াস কোয়ান্টিটি, এবং এনার্জিটা তুমি চাইলে যে কোনো অ্যামাউন্টে দিতে পারো। ঠিক আছে, বোঝাতে পেরেছি? হ্যাঁ স্যার। তাহলে আবার ফিরে এসো যে ঊনবিংশ শতাব্দীর শেষের দিকে মানুষ কতগুলো ঘটনা দেখেছে, যে ঘটনাগুলোকে সকল ক্লাসিক্যাল ফিজিক্স এক্সপ্লেন করতে পারা সম্ভব হচ্ছে না। সেখান থেকে তিনটে প্রশ্ন তোমার মাথায় অলরেডি জাগলো। একটা হচ্ছে কিসের ঘটনা, যে ঘটনাগুলো ক্লাসিক্যাল ফিজিক্স এক্সপ্লেন করতে পারা যাচ্ছে না। সেকেন্ড হচ্ছে ক্লাসিক্যাল ফিজিক্স কি, আর থার্ডলি হচ্ছে যে কেন ক্লাসিক্যাল ফিজিক্স এই ঘটনাগুলোকে এক্সপ্লেন করতে পারছে না। নেক্সট কোন প্রশ্নটা তোমার মাথায় আসছে সেটা বলো। নেক্সট কোন প্রশ্নটা তোমার মাথায় ঘুরপাক খাচ্ছে? কি মনে হয়? তাহলে কিভাবে ব্যাখ্যাটা দেওয়া গেল? হুম, ঠিক আছে। তাহলে ক্লাসিক্যাল ফিজিক্স যখন ফেল করলো, তাহলে ব্যাখ্যাটা দেবে কি করে? হ্যাঁ, অবশ্যই একটা ভ্যালিড প্রশ্ন, কিন্তু সেই প্রশ্নটা আমরা একটু পরে আসবো। সেই প্রশ্নটা এবং তার উত্তরটা নিয়ে একটু পরে আসছি। তার আগে আরো দু একটা কোশ্চেন, তুমি যদি ইনকিউজিটিভ হও তাহলে তোমার মনে আসতে পারে। আরো দু একটা প্রশ্ন তোমার মাথায় কিন্তু আসতে পারে। হ্যাঁ, কি কি মাথায় আসছে বলো তো? আরো কিছু প্রশ্ন তোমার মাথায় আসছে? দেখো, এই যে প্রশ্ন থেকে প্রশ্ন একটা আসছে, সেটা হচ্ছে এই যে বলা হচ্ছে যে ইন ক্লাস মানে এনার্জিটা ডিসক্রিট বা কোয়ান্টাইজ। এবার কথাটা হচ্ছে যে কেন এনার্জিটা ডিসক্রিট বা কোয়ান্টাইজ, সেইটা একটা ভ্যালিড কোশ্চেন। যে হোয়াই
why is energy discrete or quantized? মানে ক্লাসিক্যাল ফিজিক্সে এনার্জি কন্টিনিউয়াস ছিল, বা বা ক্লাসিক্যাল ফিজিক্সে বলার থেকে মানে ক্লাসিক্যাল ফিজিক্সটা ঠিক আছে, এনার্জি কন্টিনিউয়াস ছিল, মানে বেসিক্যালি সিস্টেমটার কথা বলছি, যে সিস্টেমটাকে নিয়ে কথাবার্তা বলছি, সেই সিস্টেমের এনার্জিটা কন্টিনিউয়াস ছিল, কিন্তু সেই সিস্টেমটা এনার্জিটা হঠাৎ করে ডিসক্রিট বা কোয়ান্টাইজড হয়ে গেল। তারপরে আমরা বোঝার চেষ্টা করতাম যে কেন এনার্জিটা আমার ডিসক্রিট বা কোয়ান্টাইজড হলো। ঠিক আছে, এইটা এবার একটুখানি বোঝার দরকার হচ্ছে যে কেন এনার্জিটা তোমার ডিসক্রিট বা কোয়ান্টাইজড। আচ্ছা, এবারে কারণটা মানে আমি আমি বলছি, মানে অ্যাকচুয়ালি কোশ্চেনটা গভীর থেকে গভীরতর জায়গায় যাওয়ার চেষ্টা করছি, যে কেন হঠাৎ করে কি হলো মাইক্রোস্কোপিক বা সাবঅ্যাটমিক ওয়ার্ল্ডে এনার্জিটা ডিসক্রিট বা কোয়ান্টাইজড কেন হলো। আচ্ছা, মেন কালপ্রিটটা হচ্ছে আনসার্টেনিটি প্রিন্সিপাল। ক্লাসিক্যাল ফিজিক্সে কোনো আনসার্টেনিটি নেই, অর্থাৎ পজিশন এবং মোমেন্টাম দুটোকে সাইমালটেনিয়াসলি উইথ আরবিট্রারি প্রিসিশন মাপতে পারা যায়। ঠিক আছে, কিন্তু তুমি যখন মাইক্রোস্কোপিক বা সাবঅ্যাটমিক ওয়ার্ল্ডে আসবে, তখন দেখবে পজিশন এবং মোমেন্টাম দুটোকে সাইমালটেনিয়াস উইথ আরবিট্রারি প্রিসিশন মাপা যাচ্ছে না, অর্থাৎ একটা আনসার্টেনিটি থাকছে। এই আনসার্টেনিটিটাই অ্যাকচুয়ালি মানে ক্রুশিয়াল রোলটা প্লে করছে। তাহলে গল্পটা হচ্ছে এরকম যে ইন ক্লাসিক্যাল ফিজিক্স there is no uncertainty principle, that is position and momentum of a classical particle can be determined simultaneously with arbitrary precision. এটা ইন ক্লাসিক্যাল ফিজিক্স দেয়ার ইজ নো আনসার্টেনিটি প্রিন্সিপাল। তার মানে কি, পজিশন এন্ড মোমেন্টাম অফ এ পার্টিকেল অফ এ ক্লাসিক্যাল পার্টিকেল ক্যান বি ডিটারমাইন্ড simultaneously with arbitrary precision, but experiment shows that there is uncertainty principle, there is uncertainty principle, that is the position and momentum of a particle cannot be determined simultaneously with arbitrary precision. Position and momentum of a particle cannot be determined simultaneously with arbitrary precision. This is the Heisenberg uncertainty. This is the Heisenberg uncertainty principle. এবং এই যে এনার্জিটা ডিসক্রিট বা কোয়ান্টাইজড হওয়া, বা জেনারেলি কোয়ান্টাম ওয়ার্ল্ডে বা সাবঅ্যাটমিক ওয়ার্ল্ডে বা মাইক্রোস্কোপিক ওয়ার্ল্ডে যা কিছু পিকুলারিটিস বা স্ট্রেঞ্জ বিহেভিয়ার সবটাই কিন্তু এই আনসার্টেনিটির জন্য আসে। তাহলে জাস্ট দ্য স্ট্রেঞ্জ অ্যান্ড peculiar behavior in the microscopic and subatomic world is due to Heisenberg uncertainty principle. এই Heisenberg uncertainty principle এর জন্য তুমি কিন্তু স্ট্রেঞ্জ বা পিকুলিয়ার এই বিহেভিয়ার গুলো
দেখতে পাচ্ছি। এই যে এনার্জিটা ডিসক্রিট বা কোয়ান্টাইজড, এটা কেন, তার কারণটা কিন্তু লুকিয়ে আছে হাইসেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপালের উপরে, যে মানে এইটা আর কি, মানে দিস হাইসেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপাল ইজ responsible why energy of a microscopic particle or subatomic particle is discrete or quantized. Discrete or quantized. তো বোঝা গেল, দেখো মানে কালপিটটা কিন্তু হাইসেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপাল। এই হাইসেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপালটা না কত মানে কি বলে নষ্টের মূল। এই হাইসেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপালই কিন্তু রেসপন্সিবল যে যা কিছু তুমি পিকুলিয়ার বা স্ট্রেঞ্জ বিহেভিয়ার দেখবে, মানে ক্লাসিক্যাল রেজাল্ট এবং কোয়ান্টাম মেকানিক্যাল রেজাল্ট অনেকাংশে ডিফার করে, অনেক জায়গাতেই, সব জায়গায় ডিফার করে না। তুমি দেখতে পাবে বেশ কিছু একটা পার্টিকুলার লিমিটে কি ক্লাসিক্যাল রেজাল্ট কোয়ান্টাম মেকানিক্যাল রেজাল্ট সমান হয়ে যায়, কিন্তু একটা জায়গাতে সাডেনলি ক্লাসিক্যাল রেজাল্ট কোয়ান্টাম মেকানিক্যাল রেজাল্ট ডিফার করে বলেই তো যে পার্টগুলো ক্লাসিক্যালি এক্সপ্লেন করতে পারা যাচ্ছে না সেগুলোকে কোয়ান্টাম মেকানিক্যাল এক্সপ্লেন করতে পারা যাচ্ছে। তাহলে এই যে কোয়ান্টামিক ওয়ার্ল্ডে বা সাবঅ্যাটমিক ওয়ার্ল্ডে বা মাইক্রোস্কোপিক ওয়ার্ল্ডে যে যা কিছু পিকুইলিয়ার বিহেভিয়ার, স্ট্রেঞ্জ বিহেভিয়ার, এই সবগুলোই আসছে কিন্তু হাইসেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপাল থেকে। তাহলে কেন এনার্জিটা ডিসক্রিট বা কোয়ান্টাইজ, তার উত্তর হচ্ছে হাইসেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপাল। ঠিক আছে, তাহলে নেক্সট কোন প্রশ্নটা মাথায় আসছে, এরপরে কোন প্রশ্নটা মাথায় আসছে? আমি একটু গভীরে ঢোকার চেষ্টা করছি আস্তে আস্তে। তাহলে ঊনবিংশ শতাব্দীর শেষের দিকে মানুষ কতকগুলো ঘটনা দেখবে যে ঘটনাগুলোকে সকল ক্লাসিক্যাল ফিজিক্স এক্সপ্লেন করতে পারা যাচ্ছে না। এবারে এই বক্তব্য থেকে কতগুলো প্রশ্ন আসছিল, একটা হচ্ছে যে কি সেই ঘটনাগুলো, 2 নম্বর হচ্ছে ক্লাসিক্যাল ফিজিক্স কি, 3 নম্বর হচ্ছে ক্লাসিক্যাল ফিজিক্স কেন ফেল করছে, হ্যাঁ কারণ এনার্জিটা ডিসক্রিট বা কোয়ান্টাইজ বলে। তারপর বলা হচ্ছে এনার্জিটা কেন ডিসক্রিট বা কোয়ান্টাইজ, হ্যাঁ তার কারণটা হচ্ছে হাইসেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপাল আছে। ঠিক আছে, নেক্সট কোন প্রশ্নটা মাথায় আসছে? তাহলে কি করে সমাধান করা যাবে? হ্যাঁ অবশ্যই, মানে প্রত্যেকের ক্ষেত্রেই খুব ন্যাচারালি ওই প্রশ্নটাই আসার কথা, কিন্তু আমি আরেকটু গভীরে ঢুকে আরেকটা প্রশ্ন একটু করে নিই। হ্যাঁ তুমি যেটা বলছো একদমই, মানে এরপরে ওইটাই ভ্যালিড কোশ্চেন হওয়ার কথা, কিন্তু যখন তুমি আরো গভীরে ঢুকে ব্যাপারটাকে বোঝার চেষ্টা করবে। আচ্ছা এই যে বলছে আনসার্টেনিটি আছে, তাহলে এবার আমি যদি কোশ্চেনটা করি যে কেন আনসার্টেনিটি আছে, হোয়াই ইজ দেয়ার হাইসেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপাল, হোয়াই ইজ দেয়ার হাইসেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপাল, কেন হাইসেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপালটা আছে, হোয়াই ইজ দ্য হাইসেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপাল, এটা তো কেন হাইসেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপালটা আছে, মানে হাইসেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপালের জন্য এনার্জি ডিসক্রিট বা কোয়ান্টাইজ হচ্ছে। তাহলে প্রশ্নটা আরো গভীরে ঢুকে আমি বলি কেন আনসার্টেনিটিটা আছে, কেন পজিশন এবং মোমেন্টাম দুটোকে সাইমালটেনিয়াসলি আরবিট্রারি ফিজিক্যাল মাপতে পারা যাচ্ছে না, এইটা একটুখানি জাস্ট বুঝতে হবে। আচ্ছা এইটা পুরোটা লুকিয়ে আছে হচ্ছে তোমার ওয়েভ পার্টিকেল ডুয়েলিটির উপরে। হ্যাঁ মানে দিস ইজ ডিউ টু ওয়েভ পার্টিকেল ডুয়েলিটি। মানে ওয়েভ তার পার্টিকেল মানে ধর লাইট যেটাকে ওয়েভ হিসেবে জানতে তার পার্টিকেল নেচার আছে, আর পার্টিকেল তার হচ্ছে ওয়েভ নেচার আছে। দিস ইজ ডিউ টু ওয়েভ পার্টিকেল ডুয়েলিটি। তুমি যেটা দেখতে পাবে সেটা হচ্ছে এই যে যে ধরো লাইট হ্যাজ এ ডুয়াল ক্যারেক্টার ওয়েভ অ্যান্ড পার্টিকেল। হ্যাঁ লাইট ম্যাক্সওয়েলস ইলেকট্রোম্যাগনেটিক থিওরিতে লাইটকে ওয়েভ হিসেবে ধরে নেওয়া হয়তো, বা ফটো ইলেকট্রিক এফেক্ট কনসেপ্ট থেকে ডিসকভারির পরে দেখা গেল তার একটা পার্টিকেল নেচার আছে। ঠিক একই রকম ভাবে পার্টিকেল হ্যাজ অলসো এ ডুয়েল ক্যারেক্টার, এটা কি পার্টিকেল অ্যান্ড
ওয়েভ। এবারে ফর এ মুভিং পার্টিকেল there is an associated wave called the matter wave. For a moving particle there is an associated wave called the matter wave. ঠিক আছে, এটা আর ওয়েভ লেন্থ of this matter wave is given by lambda equal to h over p বা h over m। এইটা হচ্ছে de Broglie's ওয়েভ পার্টিকেল ডুয়েলিটি। দেখো তাহলে প্রথম কথা, লাইটের ওয়েভ ক্যারেক্টার এবং পার্টিকেলের ক্যারেক্টার ডুয়েল ক্যারেক্টার আছে। কিছু কিছু এক্সপেরিমেন্টে লাইট ওয়েভের মতো বিহেভ করে, যেমন ডিফ্র্যাকশন, ইন্টারফারেন্স, পোলারাইজেশন। আবার কিছু কিছু এক্সপেরিমেন্টে লাইট পার্টিকেলের মতো বিহেভ করে, যেমন ফটো ইলেকট্রিক এফেক্ট, কম্পন এফেক্ট। তার মানে লাইটের দ্বৈত সত্তা আছে। ঠিক একই রকমের পার্টিকেলের দ্বৈত সত্তা আছে। ইলেকট্রন ডিফ্র্যাকশন এক্সপেরিমেন্ট তুমি দেখতে পাবে, লাইট ইলেকট্রন বিম যারা বেসিক্যালি পার্টিকেল, সে কিন্তু ওয়েভের মতো বিহেভ করছে। তার মানে পার্টিকেলেরও তোমার ডুয়েল ক্যারেক্টার আছে, একটা হচ্ছে তোমার পার্টিকেল আর একটা হচ্ছে ওয়েভ। অর্থাৎ যেটা দাঁড়াচ্ছে যে যে কোনো মুভিং পার্টিকেল তার সঙ্গে একটা অ্যাসোসিয়েটেড ওয়েভ আছে, যাকে বলা হচ্ছে ম্যাটার ওয়েভ, এবং ওয়েভ লেন্থ অফ দিস ম্যাটার ওয়েভ ইজ গিভেন বাই ল্যামডা, সেটা হচ্ছে এইচ ওভার পি অর্থাৎ এইচ ওভার এমবি। এটা হচ্ছে ডি ব্রগলির হাইপোথিসিস বা ডি ব্রগলির ওয়েভ পার্টিকেল ডুয়েলিটি। আচ্ছা, এবারে এর সঙ্গে আনসার্টেনিটি প্রিন্সিপালের কানেকশনটা কি দেখো, তুমি দু রকম করে ভাবতে পারো। একটা হচ্ছে যখন লাইটের ডুয়েল ক্যারেক্টার দিয়ে তুমি ব্যাপারটাকে ভাববে, যে লাইটের ডুয়েল ক্যারেক্টারও না, যেটা ইম্পর্টেন্ট, যে ঠিক একই রকম একটা রিলেশন কাজ করে। মানে জাস্ট আমি যেটা বলতে পারি যে মানে মোমেন্টাম অ্যাসোসিয়েটেড টু এ ফোটন পি ইকুয়াল টু, সেটা হচ্ছে এইচ ওভার ল্যামডা হয়। হ্যাঁ, এটা তোমার মানে লাইটকে যখন তুমি পার্টিকেল মতো করে লাইটকে যখন পার্টিকেল হিসেবে ভাবছো, তাহলে সেই লাইটের ওয়েভলেন্থ যদি ল্যামডা হয়, তার সঙ্গে অ্যাসোসিয়েটেড মোমেন্টাম পি হচ্ছে এইচ ওভার ল্যামডা। আর এবারে এর সাথে আনসার্টেনিটির সম্পর্কটা জাস্ট আমি মানে এটা ডিটেলে পরে পড়বো, জাস্ট আমি একটু উপরে বলে দিই। সেটা হচ্ছে এরকম, দেখো যে তুমি যদি কোনো একটা পার্টিকুলার পার্টিকেলের পজিশনটাকে অ্যাকুরেটলি দেখতে চাও, তো তুমি কি করবে? পজিশনটাকে অ্যাকুরেটলি দেখতে চাইলে তোমাকে একটা মাইক্রোস্কোপ ইউজ করতে হবে, যার রেজলিউশন পাওয়ার খুব বেশি। আর মাইক্রোস্কোপের রেজলিউশন পাওয়ারটা না ওয়েভলেন্থের সঙ্গে ইনভার্সলি প্রপোর্শনাল, অর্থাৎ যার ওয়েভলেন্থ যত কম হবে তার রেজলিউশন পাওয়ারটা হচ্ছে তত বেশি, যার ওয়েভলেন্থ বড় হয়ে যাবে তার রেজলিউশন পাওয়ার হচ্ছে তত খারাপ হয়ে যাবে। তাহলে পজিশনটাকে এক্স্যাক্টলি দেখতে গেলে তোমাকে কি করতে হবে, বা খুব ভালো করে দেখতে গেলে কি করতে হবে? একটা লাইট ইউজ করতে হবে শর্টার ওয়েভলেন্থ। তাহলে যত ছোট তরঙ্গ দৈর্ঘ্যের লাইট তুমি ইউজ করবে, তত পজিশনটাকে অ্যাকুরেটলি দেখতে পাবে। আচ্ছা, এবারে যেটা ইম্পর্টেন্ট, যে পি থেকে তো এইচ ওভার ল্যামডা, তাহলে ওয়েভলেন্থ কম হয়ে যায়, মানে তার সাথে অ্যাসোসিয়েটেড মোমেন্টামটা বেশি হয়ে গেল। এবার তুমি একটা পার্টিকেলকে তুমি অ্যাকচুয়ালি দেখতে চেয়েছিলে, দেখতে চাইতে গেলে সে লাইটের সাথে ইন্টারাক্ট করতে হবে। এবার লাইটের সাথে যখনই ইন্টারাক্ট করছে, ওই যে শর্ট আর ওয়েভলেন্থওয়ালা ফোটন, তার মোমেন্টাম এতটা বেশি যে সে ওই পার্টিকেলের সঙ্গে ধাক্কা দিয়ে পার্টিকেলের মোমেন্টামটাকে পাল্টে দেবে। তার মানে পজিশনটাকে এক্স্যাক্টলি যখন দেখতে যাচ্ছ, পার্টিকেলের মোমেন্টামটা গন্ডগোল হয়ে যাচ্ছে। আর এবার তুমি যদি মনে করো যে মোমেন্টামটাকে গন্ডগোল করবে না, মোমেন্টামটাকে তুমি অ্যাকুরেটলি মাপবে, তখন তোমাকে কি করতে হবে না, কম মোমেন্টামের কিছু একটা ফোটন দিয়ে ধাক্কা দিতে হবে। কম মোমেন্টাম মানে হচ্ছে লঙ্গার ওয়েভলেন্থ, আর লঙ্গার ওয়েভলেন্থ মানেই তোমার রেজলিউশন পাওয়ারটা খারাপ হয়ে যাচ্ছে, তখন তুমি পজিশনটা এক্স্যাক্টলি দেখতে পাবে না। অর্থাৎ পজিশনটা এক্স্যাক্টলি দেখতে গেলে মোমেন্টামের গন্ডগোল হয়ে যাচ্ছে, আর মোমেন্টাম থেকে এক্স্যাক্টলি দেখতে গেলে পজিশনটা আমার গন্ডগোল হয়ে যাচ্ছে। তার মানে এই যে আনসার্টেনিটিটা আসছে, যে কেন পজিশন মোমেন্টাম দুটোকে সাইমালটেনিয়াসলি আরবিট্রারি প্রিসিশন মাপা যাচ্ছে না, সেই পুরোটাই দাঁড়িয়ে আছে কিন্তু তোমার ওয়েভ পার্টিকেল ডুয়েলিটির উপরে। ঠিক আছে, তাহলে বুঝতে পারলে কি করে ওয়েভ পার্টিকেল ডুয়েলিটির সঙ্গে, বা ওয়েভ নেচার অফ দ্য পার্টিকেল তার সঙ্গে, বা পার্টিকেল নেচার অফ দ্য লাইট তার সঙ্গে আনসার্টেনিটি প্রিন্সিপালটা রিলেটেড থেকে যাচ্ছে। যে যে যদি তোমার মানে ওই ওয়েভলেন্থ যত শর্ট, মোমেন্টাম তত বেশি। এই মোমেন্টামের সঙ্গে ওয়েভলেন্থের এই যে রিলেশনটা, এই রিলেশনটাই অ্যাকচুয়ালি কালপ্রিট।
যে যত রেজলিউশন পাওয়ার ভালো হবে, পজিশনটা তুমি অ্যাকুরেটলি দেখতে চাইবে, তখন তোমাকে শর্টার ওয়েভ লেন্থ লাইট মানে হায়ার মোমেন্টাম, তখন মোমেন্টাম গন্ডগোল হয়ে গেল। আর মোমেন্টাম গন্ডগোল করবে না, অর্থাৎ মোমেন্টাম কম নেবে, মানে লঙ্গার ওয়েভ লেন্থের লাইট নিতে হবে। আর লঙ্গার ওয়েভ লেন্থের লাইট নিলে তার রেজলিউশন পাওয়ার খারাপ, তখন পজিশনটা তুমি এক্স্যাক্টলি দেখতে পারবে না। কিন্তু আলটিমেটলি এটা দাঁড়াবে যে পজিশন মোমেন্টাম দুটোকে সাইমালটেনিয়াসলি উইথ আরবিট্রারি প্রেসিসিতে তুমি মাপতে পারছো না। তো বুঝতে পারলে যে কেন এই ওয়েভ নেচারের সঙ্গে বা ওয়েভ পার্টিকেল ডুয়েলিটির সঙ্গে তোমার আনসার্টেনিটি রিলেটেড। ঠিক আছে? আচ্ছা, তাহলে এবারে আমি বরং ফিরে আসি, যেটা তোমরা যে কোশ্চেনটা অনেকক্ষণ থেকে করে আসছো, যে তাহলে তাহলে আমি ওই যে কেন ক্লাসিক্যাল ফিজিক্স ফেল করছে, এনার্জিটা ডিসক্রিট বলে। কেন এনার্জি ডিসক্রিট? আনসাইন্টিফিক প্রিন্সিপাল আছে। কেন আনসাইন্টিফিক প্রিন্সিপাল আছে? ওয়েভ পার্টিকেল ডুয়েলিটি আছে। এবারে আমি আবার ফিরে আসি, গভীর থেকে গভীরতর জায়গায় ঢুকেছি, আর গভীরে আমি ঢুকতে চাইছি না। এবার আমি আবার উপরে চলে আসি, সেটা হচ্ছে ঠিক আছে ক্লাসিক্যাল ফিজিক্স ফেল করলো, তাহলে এই ঘটনাগুলোকে এক্সপ্লেন করবে কি করে তুমি? তার নেক্সট যে প্রশ্নটা মাথায় আসছে, কোশ্চেন 6, সেটা হচ্ছে যে হাউ ক্যান ওয়ান এক্সপ্লেন দোজ ফেনোমেনা? হাউ ক্যান ওয়ান এক্সপ্লেন দোজ ফেনোমেনা? তাহলে কি করে এই ঘটনাগুলোকে তুমি এক্সপ্লেন করবে? আচ্ছা, এটা হচ্ছে যে দে ক্যান বি এক্সপ্লেন ইউজিং কোয়ান্টাম মেকানিক্স। They can be explained by a mechanics which is fundamentally different from the classical mechanics. This is the এটা হচ্ছে কোয়ান্টাম মেকানিক্স। মানে এই যে ফান্ডামেন্টালি ডিফারেন্ট ফ্রম দ্য ক্লাসিক্যাল মেকানিক্স, ধরো নিউটনস ইকুয়েশন অফ মোশন, ল্যাগ্রাঞ্জেস ইকুয়েশন অফ মোশন, হ্যামিল্টন ইকুয়েশন অফ মোশন, তো আলাদা ইকুয়েশন, তো আলাদা মেকানিক্স, তো কিন্তু তারা ফান্ডামেন্টালি আলাদা নয়, কারণ একটা থেকে আরেকটায় চলে যাওয়া যায়। হ্যাঁ, মানে যেখানে কোনো আনসার্টেনটি নেই, যেখানে কোনো ওয়েভ পার্টিকেল ডুয়েলিটি নেই। এবার নতুন যে মেকানিক্সটার কথা তুমি বলছো, সেখানে কিন্তু ওয়েভ পার্টিকেল ডুয়েলিটি থাকবে, সেখানে কিন্তু আনসার্টেনটি থাকবে। সেটা এখানে বলা হচ্ছে যে তোমার যে আমাকে এমন একটা মেকানিক্স ব্যবহার করতে হবে যে মেকানিক্সটা ফান্ডামেন্টালি ডিফারেন্ট ফ্রম দ্য ক্লাসিক্যাল মেকানিক্স, যেটা কোয়ান্টাম মেকানিক্স। আচ্ছা, এবারে কোয়ান্টাম মেকানিক্স যেটা, মানে কোয়ান্টাম মেকানিক্স মানে কি? মানে একটা ম্যাথামেটিক্যাল টুল, যে ম্যাথামেটিক্যাল টুলটা মাইক্রোস্কোপিক ওয়াল বা সাবঅ্যাটমিক ওয়াল থেকে বুঝতে কাজে লাগছে, তাই তো? তাহলে কোয়ান্টাম মেকানিক্স জিনিসটা কি করে তুমি এক কথায় বলো? কোয়ান্টাম মেকানিক্স is a mathematical tool to explain the nature of particle in the subatomic or microscopic world. Quantum mechanics is a mathematical tool to explain the nature of particle in the subatomic or microscopic world. তবে সাবঅ্যাটমিক বা মাইক্রোস্কোপিক ওয়ার্ল্ডে হ্যাঁ তুমি যা ফিজিক্সটা আছে সেটাকে এক্সপ্লেন করার জন্য তোমাকে এই নতুন মেকানিক্সটাকে ব্যবহার করতে হচ্ছে। আচ্ছা, এবারে এর অনেকগুলো ভার্সন আছে। তোমার ধরো মানে এর বিভিন্ন রকমের রিপ্রেজেন্টেশন আছে, মানে দেয়ার আর ভ্যারিয়াস রেসিপি, দেয়ার আর যেমন ক্লাসিক্যাল মেকানিক্স মানে হ্যামিল্টনিয়ান ইকুয়েশন অফ মোশন, ল্যাগ্রাঞ্জেস ইকুয়েশন অফ মোশন, নিউটনের ইকুয়েশন অফ মোশন, বিভিন্ন রেসিপি থাকে। এখানে তো ভেরিয়াস রেসিপি আছে। ধরো তার মধ্যে মোস্ট পপুলার হচ্ছে শোডিঞ্জার পজিশন রিপ্রেজেন্টেশন, এটা
যেখানে তোমার সোলিঞ্জার ইকুয়েশন দিয়ে তোমার স্টার্ট করতে হবে। এই ধরো এরকম একটা ইকুয়েশন আছে, এইচ সাই ইকুয়াল টু আই এইচ কস ডেল সাই ডেল টি, এরকম একটা সোলিঞ্জার পজিশন রিপ্রেজেন্টেশন একটা ইকুয়েশন আছে। সোলিঞ্জার মোমেন্টাম রিপ্রেজেন্টেশন আছে। তারপর ধরো তোমার হাইসেনবার্গ ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন আছে। তারপর ডিরাক ব্রাকেট রিপ্রেজেন্টেশন আছে। এক্সেট্রা। এইগুলো সব মানে যেমন ওখানে আমি বললাম তোমার নিউটন ইকুয়েশন অফ মোশন, হ্যামিল্টন ইকুয়েশন অফ মোশন, ল্যাগ্রাঞ্জেস ইকুয়েশন অফ মোশন, বিভিন্ন রেসিপি থাকে। ঠিক কোয়ান্টাম মেকানিক্সও কিন্তু অনেক রকম রেসিপি আছে। সোলিঞ্জার পজিশন রিপ্রেজেন্টেশন, সোলিঞ্জার মোমেন্টাম রিপ্রেজেন্টেশন, হাইসেনবার্গ ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন, ডিরাক ব্রাকেট রিপ্রেজেন্টেশন ইত্যাদি ইত্যাদি আছে। ঠিক আছে, তো তার মধ্যে যেটা প্রথম দিকে আমাদের মোস্ট পপুলার যেটা, সেটা সোলিঞ্জার পজিশন রিপ্রেজেন্টেশন, যেটা তোমার এই এরকম একটা ইকুয়েশন দিয়ে ঠিক হচ্ছে। যে ইকুয়েশনটা তোমার সোলিঞ্জার ইকুয়েশন, সোলিঞ্জার ইকুয়েশন। এই ইকুয়েশনের মানে টানে এইচ এর মধ্যে কি আছে, হ্যাঁ না, সেগুলো পরে বোঝা যাবে। সোলিঞ্জার ইকুয়েশন মানে আমরা প্রথমের দিকে কোয়ান্টাম মেকানিক্সটা পড়বো পুরোটাই সোলিঞ্জার পজিশন রিপ্রেজেন্টেশনে, কিছুটা পার্ট পড়ে ফেলার পরে তারপরে আমি রিপ্রেজেন্টেশন সিন্স কোয়ান্টাম মেকানিক্স এরকম একটা হেডিং দিয়ে একটা ক্লাস দেবো, যেখানে অন্যান্য রিপ্রেজেন্টেশনগুলো এবং একটার সাথে আর একটা কানেকশন কি সেগুলো জাস্ট বলা হবে। আর হাইসেনবার্গ ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশনটা হচ্ছে হায়ার স্টাডিজ যখন তুমি করতে যাবে, লোকে দেখবে কম্পিউটেশনে যখন যা কিছু করতে চায়, লোকে এই হাইসেনবার্গ ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন অ্যাকচুয়ালি কাজগুলোকে করে। ঠিক আছে, এটা তো দেখো তাহলে তাহলে এই ঘটনাগুলোকে কি করে এক্সপ্লেন করবে, তার উত্তর হচ্ছে কি না কোয়ান্টাম মেকানিক্স ব্যবহার করে। কোয়ান্টাম মেকানিক্সের মধ্যে কি এসেন্সিয়াল ফিচার্সটা আছে না, এই তোমার সোলিঞ্জার ইকুয়েশন আছে, এই সোলিঞ্জার ইকুয়েশনটাকে দিয়ে তোমাকে সবকিছু এক্সপ্লেন করতে হবে। ঠিক আছে, তাহলে আবার ফিরে এসো। তাহলে যে স্টেটমেন্টটা নিয়ে বলেছিলাম যে ঊনবিংশ শতাব্দীর শেষের দিকে মানুষ কতগুলো ঘটনা দেখলো, যে ঘটনাগুলোকে সকল ক্লাসিক্যাল ফিজিক্স দিয়ে ব্যাখ্যা করা সম্ভব হচ্ছে না। ঠিক আছে, এবার সেই বক্তব্যগুলো মানে এই যে স্টেটমেন্ট থেকে কতগুলো প্রশ্ন মাথায় এলো। প্রথম প্রশ্ন হচ্ছে কিসের ঘটনা, যে ঘটনাগুলোকে সকল ক্লাসিক্যাল ফিজিক্স এক্সপ্লেন করতে পারা যাচ্ছে না। সেকেন্ডলি ক্লাসিক্যাল ফিজিক্স কি। থার্ডলি কেন ক্লাসিক্যাল ফিজিক্স এগুলো এক্সপ্লেন করতে পারা যাচ্ছে না, কারণ এনার্জিটা ডিসক্রিট বলে। কেন এনার্জিটা ডিসক্রিট, কারণ আনসার্টেনিটি প্রিন্সিপাল আছে বলে। কেন আনসার্টেনিটি প্রিন্সিপাল আছে, কারণ ওয়েভ পার্টিকেল ডুয়ালিটি আছে বলে। তাহলে ঘটনাগুলোকে এক্সপ্লেন করবে কি করে, বললাম যে একটা নতুন মেকানিক্স ডেভেলপ করতে হবে, যেটা হচ্ছে কোয়ান্টাম মেকানিক্স। যে কোয়ান্টাম মেকানিক্সের মধ্যে এই সোলিঞ্জার ইকুয়েশন এসব আছে। আচ্ছা, নেক্সট কি প্রশ্নটা মাথায় আসছে, তাহলে ওইখান থেকে ডিরেক্টলি কি আর কি কোনো প্রশ্ন মাথায় আসছে? এবারে তোমাকে একটু কল্পনা বা তোমার ইনটিউশনটাকে একটু এক্সট্রাপোলেট করতে হবে। ঠিক আছে, কোনো প্রশ্ন এরপরে কি মাথায় আসছে, কি মনে হয় যে প্রশ্নটা সদুত্তর দেওয়ার দরকার আছে? কি মনে হয়, কিছু আছে? হ্যালো, শুনতে পাচ্ছ তো? হ্যাঁ স্যার। হুম। হ্যাঁ স্যার। হ্যাঁ বলো, নেক্সট কোনো কথা তোমার মাথায় আসছে, নেক্সট কোনো কোশ্চেন মাথায় আসছে? তাহলে কি এই কোয়ান্টাম মেকানিক্স কি ওই ক্লাসিক্যাল ফিজিক্সের ঘটনাগুলোরও ব্যাখ্যা করছে, আবার হ্যাঁ যেগুলো সেগুলো ব্যাখ্যা করছে, হ্যাঁ এক্স্যাক্টলি। শুধুমাত্র যেগুলো না না না, একদম প্রথমেরটা কথাই তোমার ঠিক, যে কোয়ান্টাম মেকানিক্স কমপ্লিট। মানে কোয়ান্টাম মেকানিক্স যেগুলো ক্লাসিক্যাল মেকানিক্সে ব্যাখ্যা করা যায় সেগুলো তো এক্সপ্লেন করতে পারবেই, প্লাস ক্লাসিক্যাল মেকানিক্সে যেগুলো ব্যাখ্যা করতে পারা যায় না সেগুলো এক্সপ্লেন করতে পারবে। ঠিক আছে, একদমই ঠিক কথা বলেছো, যে তোমার কিন্তু মানে সবটাকে এক্সপ্লেন করতে পারে। মানে যেটা ক্লাসিক্যাল মেকানিক্সে ব্যাখ্যা করতে পারা যায় সেটাকেও পারে, যেটা ক্লাসিক্যাল মেকানিক্সে ব্যাখ্যা করতে পারা যায় না সেটাও পারে। ঠিক আছে, তাহলে 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 তোমার প্রশ্ন থেকেই, তোমার এই বক্তব্য থেকেই একটা প্রশ্ন, সেটা হচ্ছে যে তার মানে ব্যাপারটা হচ্ছে যে প্রবলেমটা ক্লাসিক্যাল মেকানিক্স থেকে ব্যাখ্যা করা যায় সেখানেও কি তুমি কোয়ান্টাম মেকানিক্স ব্যবহার করবে, নাকি তোমার যেখানে ক্লাসিক্যাল মেকানিক্স যখন ফেল করবে সেখানেই শুধুমাত্র কোয়ান্টাম মেকানিক্স ব্যবহার করবে? কোশ্চেনটা হচ্ছে যে কোয়ান্টাম মেকানিক্স কমপ্লিট, তাহলে সমস্ত প্রবলেম কি কোয়ান্টাম মেকানিক্যালি সলভ করতে হবে?
সেটা আমাকে বুঝতে হবে যে মানে ইজ ইট necessary to explain all the phenomena using quantum mechanics? Necessary বা essential বলা হয়, is it essential? এটা মানে is it essential to explain all the phenomena using quantum mechanics? আমাকে কি সবসময় কোয়ান্টাম মেকানিক্স ব্যবহার করতে হবে? কারণ না প্রচুর ঘটনা আছে, মানে 99.99% ঘটনা যেটা কিন্তু ক্লাসিক্যাল ফিজিক্স দিয়ে কারেক্ট এক্সপ্লেন করতে পারা যায়। তাহলে আমি সেখানে কেনই বা কোয়ান্টাম মেকানিক্স ব্যবহার করব? কারণ কোয়ান্টাম মেকানিক্স ব্যবহার করলে কোয়ান্টাম মেকানিক্স মাইক্রোস্কোপিক ডিটেলস নিয়ে ইন্টারেস্টেড, কিন্তু কোয়ান্টাম মেকানিক্সের করসপন্ডিং ইকুয়েশন এবং তার সলিউশনটা কিন্তু অনেক বেশি কমপ্লিকেটেড। ক্লাসিক্যাল মেকানিক্সের সলিউশনটা রিলেটিভলি সিম্পল এবং অনেক বছরের পুরনো সাবজেক্ট বলে 300-400 বছর ধরে স্ট্যান্ডার্ড প্রবলেমের সলিউশন অলরেডি মানুষ করে ফেলেছে। সেটা হচ্ছে কোয়ান্টাম মেকানিক্স নতুন এবং সেখান থেকে মানে যে ম্যাথমেটিক্যাল ইকুয়েশনগুলো কিন্তু কমপ্লিকেটেড হয়ে যায়। ঠিক আছে, তাহলে সেই জন্য তোমাকে ইউজুয়ালি অ্যাভয়েড করতে হয় কোয়ান্টাম মেকানিক্সের ব্যবহার করা। কারণ কোয়ান্টাম মেকানিক্স সবসময় ব্যবহার করবে মনে করলে তোমার কিন্তু লাইফ অনেক কঠিন হয়ে যাবে। যেটা ক্লাসিক্যাল ফিজিক্সে অলরেডি ব্যাখ্যা করা যায়, তুমি সেখানে ফালতু কেন কোয়ান্টাম মেকানিক্স ব্যবহার করতে যাবে? ঠিক আছে, দিস ইজ ইম্পর্টেন্ট। তা দেখো যেটা বলছি সেটা হচ্ছে এই যে ইজ ইট এসেনশিয়াল টু এক্সপ্লেন অল দ্য ফিনোমেনা ইউজিং কোয়ান্টাম মেকানিক্স, সেটার উত্তর হচ্ছে এই না, যে যে ইট ইজ নট essential to explain phenomena using quantum mechanics always. It is not essential to explain phenomena using quantum mechanics always. মানে সব সময় তুমি কোয়ান্টাম মেকানিক্স ব্যবহার করে যে সব ঘটনাগুলো এক্সপ্লেন করতে হবে সেরকম না। ইট ইজ নট এসেনশিয়াল টু এক্সপ্লেন ফেনোমেনা ইউজিং কোয়ান্টাম মেকানিক্স। তাহলে কখন ব্যবহার করব, কখন ব্যবহার করব না? দেখো এখানে দুটো লেন্থ স্কেলের কথা আমি বলছি। একটা হচ্ছে তোমার ধরো ডি ব্রগলি ওয়েভলেন্থ, এটা হচ্ছে ল্যামডা ধরো, আর একটা হচ্ছে সিস্টেম সাইজ ধরো এল ধরো। এটা যদি এমন হয় যে ইফ ল্যামডাটা মাছ লেস দ্যান এল, দেন the problem is classical and one need not use quantum mechanics. এখানে কোয়ান্টাম মেকানিক্স ব্যবহার করার দরকার, মানে থার্মাল ডি ব্রগলি ওয়েভলেন্থ যেটা পার্টিকেলের সঙ্গে অ্যাসোসিয়েটেড ওয়েভলেন্থ হচ্ছে ডি ব্রগলি ওয়েভলেন্থ, আর সিস্টেমের যে সাইজ সেটা রেডিয়াস বলে ডায়ামিটার বলে সেটা কিন্তু এল হয়। তাহলে ল্যাম্পটাতে যখন মাঝ লেস দ্যান এল হয়ে যাবে না, তখন তোমার কিন্তু এগুলো মানে করার দরকার নেই। মানে ল্যাম্পটা যখন মাঝ লেস দ্যান এল হয়ে যাবে তখন দেন দ্য প্রবলেম ইজ ক্লাসিক্যাল অ্যান্ড ওয়ান নিড নট ইউজ কোয়ান্টাম মেকানিক্স। এটা। আর অন দ্য আদার হ্যান্ড যদি এমন হয় যে ল্যাম্বডাটা গ্রেটার দেন বা অফ দ্য অর্ডার অফ এল, দেন দ্য প্রবলেম ইজ quantum mechanical and one has to use quantum mechanics to explain all the essential things. তাহলে দেখো, তাহলে কখন তুমি মানে সলভ করে দেখলে তো সে করা হয়েই গেল, মানে সলভ করার আগে জাস্ট একটুখানি বুঝে নেওয়া যে কখন তোমাকে ক্লাসিক্যালি সলভ করলেই চলবে, কোথায় কোয়ান্টাম মেকানিক্স তোমাকে সলভ করতে হবে। সেটা হচ্ছে যে তোমার যদি ডি ব্রগলি ওয়েভলেন্থের সিস্টেম সাইজের থেকে অনেক ছোট হয়ে যায়, তখন ওয়েভ নেচারটা কোনোভাবে ইম্পর্টেন্ট নয়, তখন প্রবলেমটা যে ক্লাসিক্যাল পার্টিকেল, তখন ক্লাসিক্যাল মেকানিক্স সব কিছু এক্সপ্লেন করতে পারবে।
আর উল্টো দিকে যদি এমন হয় যে ডিবাগড ওয়েভলেন্থের যে সিস্টেম সাইজের থেকে বড় বা কম্পারেবল, তখন কিন্তু ওয়েভ নেচারটা খুব ইম্পর্টেন্ট। প্রবলেমটা তখন কোয়ান্টাম মেকানিক্যাল, এবং কোয়ান্টাম মেকানিক্যালি প্রবলেমটা তোমাকে ডিল করতে হবে বা ট্রিট করতে হবে। তো বুঝতে পারলে যে ইজ ইট এসেন্সিয়াল টু এক্সপ্লেন অল দ্য ফেনোমেন ইউজিং কোয়ান্টাম মেকানিক্স, তাই যে প্রশ্নটা, তার উত্তরটা বুঝতে পারা গেল না সবসময় দরকার নেই। তোমাকে ডিবাগড ওয়েভলেন্থ এবং সিস্টেম সাইজ তোমাকে কম্পেয়ার করতে হবে। যদি সিস্টেম সাইজটা মাছ গ্রেটার দেন, মানে মাছ গ্রেটার দেন বা কম্পারেবল টু সিস্টেম সাইজ হয়ে যায়, তখন তোমাকে সাধারণত কোয়ান্টাম মেকানিক্সটা ব্যবহার করতে হবে। ঠিক আছে, বোঝা গেল? হ্যাঁ স্যার। আচ্ছা, আর একটা কোশ্চেন আমি এখান থেকে নিয়ে আসছি, সেটা হচ্ছে এই যে কথাটা তুমি বললে যে তোমার মানে কোন একটা ঘটনা, মানে অনেক ঘটনাই আছে, আমি বলছি 99.99% ঘটনা আছে যে ঘটনাগুলোকে ক্লাসিক্যালি এক্সপ্লেন করতে পারা যায়, কোয়ান্টাম মেকানিক্যালি এক্সপ্লেন করতে পারা যায়। এবারে সাবজেক্টটা ঠিকঠাক কিনা বোঝার রাস্তাটা হচ্ছে এই যে ওই ঘটনাগুলো থেকে যে রেজাল্টটা তুমি পাচ্ছ, ক্লাসিক্যালি বা কোয়ান্টাম মেকানিক্যালি তারা সেম রেজাল্ট দেওয়ার কথা, তাই না? তবে তো বুঝতে হবে যে সাবজেক্টটা ঠিক আছে। এবারে ঠিক আছে, কিছু জায়গা আছে হয়তো 0.01% সিচুয়েশন আছে যেখানে কোয়ান্টাম মেকানিক্সটাই কারেক্ট রেজাল্ট দেবে, ক্লাসিক্যাল মেকানিক্স তোমার ফেল করছে, সেগুলো আলাদা কথা। কিন্তু একটা সার্টেন জায়গাতে সার্টেনলি কোয়ান্টাম মেকানিক্যাল রেজাল্ট ক্লাসিক্যাল রেজাল্টটা তোমার সমান হয়ে যেতে হবে। তার মানে কোয়ান্টাম মেকানিক্স ঠিক আছে ফান্ডামেন্টালি ডিফারেন্ট ফ্রম দ্য ক্লাসিক্যাল মেকানিক্স, সেটা আমি তো বলেইছি। কিন্তু এই যে ফান্ডামেন্টালি ডিফারেন্ট বলছে, তার মানে কোনো করেসপন্ডেন্স নেই, মানে 1:1 করেসপন্ডেন্স নেই কি, সেটা এবারে দেখতে হবে। মানে ইজ দেয়ার এনি correspondence between classical mechanics and is there any correspondence between classical mechanics and classical mechanics and quantum mechanics? মানে ক্লাসিক্যাল মেকানিক্স এবং কোয়ান্টাম মেকানিক্সের মধ্যে কোনো করেসপন্ডেন্স আছে, মানে কোন একটা লিমিটে কি কোয়ান্টাম মেকানিক্যাল রেজাল্টগুলো ক্লাসিক্যাল রেজাল্টের সঙ্গে সমান হয়ে যায়, বা দুটো জিনিস প্যারালালি বেশ এইটা এর মতো দেখতে, মানে এইটা ক্লাসিক্যালের মতো, মানে ক্লাসিক্যালের জিনিসটা কোয়ান্টামের মতো দেখতে, কোয়ান্টামের জিনিসটা ক্লাসিক্যালের মতো দেখতে, এরকম কি একটা 1:1 করেসপন্ডেন্স আছে, সেটা এবারে দেখতে হবে। ঠিক আছে, তাহলে উত্তর হচ্ছে হ্যাঁ, দেয়ার ইজ এ ক্লাসিক্যাল কোয়ান্টাম করেসপন্ডেন্স, দেয়ার ইজ এ ক্লাসিক্যাল কোয়ান্টাম করেসপন্ডেন্স। হ্যাঁ, তার মধ্যে যেটা মোস্ট পপুলার হচ্ছে তোমার একটা বোরস করেসপন্ডেন্ট প্রিন্সিপাল আছে। বোরস করেসপন্ডেন্ট প্রিন্সিপাল বলে কি? স্ক্রিনটা দেখা যাচ্ছে? হ্যাঁ, এক সেকেন্ড। হ্যাঁ স্যার, স্ক্রিনটা একটু দেখা যাচ্ছে না। হ্যাঁ, বুঝতে পারছি, তাহলে ওই একটা নেটটার একটু অসুবিধা হয়েছে, হয়তো এক সেকেন্ড দাঁড়া, ঠিক করে নিচ্ছি। বেশিক্ষণ হলে অনেক সময় না ইয়ে হয়ে যায়। এবার দেখা যাচ্ছে। দেখো, ঠিক আছে তো? হ্যাঁ, যেটা বলছিলাম যে ইজ দ্যার এনি ক্লাসিক্যাল কোয়ান্টাম করেসপন্ডেন্স, উত্তর হচ্ছে হ্যাঁ, দ্যার ইজ এ ক্লাসিক্যাল কোয়ান্টাম করেসপন্ডেন্স। তার মধ্যে যেটা মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে বোরস করেসপন্ডেন্ট প্রিন্সিপাল। আচ্ছা, বোরস করেসপন্ডেন্ট প্রিন্সিপাল কি বলে যে হোয়েন কোয়ান্টাম নাম্বার ইজ ভেরি হাই, হোয়েন quantum number is very high, then quantum mechanically calculated results match with the classically expected result. এটাই হচ্ছে বোরস করেসপন্ডেন্ট প্রিন্সিপাল। when quantum number is very high, then quantum mechanically calculated results match with the classically expected result. এইটা হচ্ছে একটা
ক্লাসিক্যাল কোয়ান্টাম করসপন্ডেন্সের জায়গা, যে একটা লিমিটে গিয়ে কোয়ান্টাম মেকানিক্যাল রেজাল্টটা কিন্তু ক্লাসিক্যাল রেজাল্টের সঙ্গে সমান হবে। আচ্ছা, দেয়ার ইজ অ্যানাদার করসপন্ডেন্ট প্রিন্সিপাল, দেয়ার ইজ অ্যানাদার classical quantum there is another classical quantum correspondence, সেটা হচ্ছে এরেনফেস্ট ইকুয়েশন অফ মোশন। এরেনফেস্ট এরেনফেস্ট ইকুয়েশন অফ মোশন। আচ্ছা, এরেনফেস্ট ইকুয়েশন অফ মোশন কি বলছে, যে ধরো তোমার মানে যে এর দুটো ইকুয়েশন আছে। আচ্ছা, তার আগে আমি প্যারালালি তুমি এটাকে কম্পেয়ার করো নিউটনস ইকুয়েশন অফ মোশনের মতো করে। সেটা নিউটনস ইকুয়েশন অফ মোশনে তোমার ডিএক্স বাই ডিটি সেটা ভেলোসিটি দেয়। তো ভেলোসিটিটা মানে হচ্ছে বেসিক্যালি মোমেন্টাম ডিভাইডেড বাই মাস, হলো এটা। এটা 1 নম্বর ইকুয়েশন। আর 2 নম্বর হচ্ছে ডিপি ডিপি ডিটি আচ্ছা, ডিপি ডিটি যেটা, সেটা বেসিক্যালি তোমার ফোর্স, যেটা কি হয়, এটা হচ্ছে নেগেটিভ গ্রেডিয়েন্ট অফ পটেনশিয়াল হয়। তাহলে এই যে দুটো ডিএক্স ডিটি হচ্ছে পি বাই এম, আর ডিপি ডিটি হচ্ছে মাইনাস ডিবি ডিএক্স, এই দুটো হচ্ছে নিউটন ইকুয়েশন অফ মোশন, তাই তো? এবার এই দুটোকে কম্বাইন করে তুমি একসাথে আবার লিখতে পারো, সেটা আলাদা কথা। মানে পি এর জায়গায় তুমি এখান থেকে এম ডিএক্স ডিটি বসিয়ে দিলে, এম ডি টু এক্স বাই ডিটি স্কোয়ার, সেটা ফোর্স হচ্ছে, সেটা মাইনাস ডিবি ডিএক্স। এই দুটোকে কম্বাইন করে একটা ইকুয়েশন তুমি লিখতেই পারো, নিউটন ইকুয়েশন অফ মোশন। আর এইগুলো এইটা হচ্ছে যেটা ক্লাসিক্যাল ইকুয়েশন অফ মোশন। কিন্তু এর ঠিক একই রকমের দেখতে দুটো ইকুয়েশন যেটা তোমার কোয়ান্টাম মেকানিক্সে আসে, সেটা হচ্ছে যদি এক্সটাকে তুমি এক্স এর অ্যাভারেজ দিয়ে রিপ্লেস করে দাও, ডি এক্স অ্যাভারেজ বাই ডিটি, সেটা হচ্ছে পি অ্যাভারেজ বাই এম। আর 2 নম্বর হচ্ছে ডি পি বাই ডিটি হচ্ছে মাইনাস ডিভিএক্স বাই ডিটি, ডিভিএক্স বাই ডিএক্স। তো দেখো কি হলো, জাস্ট এটা অ্যাভারেজ দিয়ে রিপ্লেসড হয়ে গেল। মানে আগে যেটা এমনি ছিল, এখন অ্যাভারেজ হলো। এখানে এমনি যখন ছিল, কারণ কোনো একটা নির্দিষ্ট মুহূর্তে পজিশন মোমেন্টাম দুটোকে তুমি জানো বলে, কোনো আনসার্টেনিটি নেই বলে। যখন আনসার্টেনিটি থাকবে, যে মুহূর্তে পজিশন ডেরিভেটিভ করছে, সেই মুহূর্তে মোমেন্টাম ডেরিভেটিভ তুমি করতে পারো, তোমাকে অ্যাভারেজ নিয়ে কথাবার্তা বলতে হবে। তার মানে পরিষ্কার বোঝা যাচ্ছে যে যে এই এরেনফেস্ট ইকুয়েশন অফ মোশন, এটা বেসিক্যালি একটা কোয়ান্টাম মেকানিক্যাল অ্যানালগ অফ দ্য ক্লাসিক্যাল নিউটনস ইকুয়েশন অফ মোশন। মানে পরিষ্কার এখান থেকে বোঝা যাচ্ছে এরেনফেস্ট equations of motion is the quantum mechanical analog of the classical Newton's ইকুয়েশন অফ মোশন। এটা দেখো, এইগুলো হচ্ছে তোমার এই ক্লাসিক্যাল কোয়ান্টাম করসপন্ডেন্স দেখার জায়গা। হ্যাঁ, যে যেখানে ক্লাসিক্যাল মেকানিক্সে নিউটন ইকুয়েশন অফ মোশন ছিল, যখন তুমি কোয়ান্টাম মেকানিক্সে আসছো, ঠিক নিউটন ইকুয়েশন অফ মোশন থাকছে, কিন্তু তার মতো করে তুমি এরেনফেস্ট ইকুয়েশন অফ মোশনটাকে ব্যবহার করতে পারবে। বা ক্লাসিক্যাল রেজাল্ট, কোয়ান্টাম মেকানিক্যাল রেজাল্ট আলাদা, কিন্তু তুমি ঠিক করছো কিনা বোঝার একটা রাস্তা হচ্ছে, যখন কোয়ান্টাম নাম্বার খুব হাই হয়ে যাবে, তখন কোয়ান্টাম মেকানিক্যালি ক্যালকুলেটেড রেজাল্টটা ক্লাসিক্যাল রেজাল্টের সঙ্গে সমান হয়ে যাবে। ঠিক আছে? তাহলে এইখানে এই ক্লাসিক্যাল কোয়ান্টাম করসপন্ডেন্সটা এরকম ভাবে তোমাকে দেখতে হবে। ঠিক আছে? তার মানে তুমি যে আলটিমেটলি করছো, করে একটা চেকিং এর ব্যাপার, তুমি ঠিকঠাক করছি তো ইত্যাদি কিনা, সেইটা হচ্ছে এই করসপন্ডেন্স, ক্লাসিক্যাল কোয়ান্টাম করসপন্ডেন্সটা একটা তোমার চেক। ঠিক আছে? আচ্ছা, আর একটা প্রশ্ন দিয়ে আমি বেসিক্যালি শেষ করব, সেটা হচ্ছে যে তোমার দেখো, ইন প্রিন্সিপাল কোয়ান্টাম মেকানিক্স যে কোনো প্রবলেমের ক্ষেত্রে তুমি ব্যবহার করতে পারো। তাহলে এবারে সমস্ত প্রবলেম তুমি কি কোয়ান্টাম মেকানিক্যালি এক্সাক্টলি সলভ করতে পারো? এটা হচ্ছে কথা। ইজ ইট?
possible to solve every problem exactly using quantum mechanics? তাহলে এটা কি মানে সমস্ত প্রবলেমগুলোকে এক্সাক্ট ইউজিং কোয়ান্টাম মেকানিক্স তুমি কি সলভ করতে পারবে? উত্তর হচ্ছে ইন প্রিন্সিপাল পারবো। তাহলে ইন প্রিন্সিপাল quantum mechanics is complete and every problem should in principle be solved exactly using quantum mechanics। এটা করতে পারার কথা, বাট the governing equations are so complicated that except some simple problems, most of the cases cannot be solved exactly using quantum mechanics। তো উপায় কি তাহলে? ওয়ে আউট হচ্ছে কি, one has to use some approximate methods such as variation principle, perturbation theory, এক্সেট্রা। তাহলে তোমার এক্স্যাক্টলি কোয়ান্টাম মেকানিক্স যখন সলভ করা যাচ্ছে না, তোমাকে কিছু অ্যাপ্রক্সিমেট মেথড ব্যবহার করতে হবে। তার মধ্যে আছে ভেরিয়েশন প্রিন্সিপাল, পার্টারবেশন থিওরি ইত্যাদি ইত্যাদি করে। এবারে ওয়ান হ্যাজ টু ইউজ কম্পিউটার টু সলভ রিয়েলি ইন্টারেস্টিং প্রবলেমস। মানে এটা কোয়ান্টাম কেমিস্ট্রি থেকে এটা করতে হবে আর কি, যে তুমি হাতে কষে করতে পারবে না, কম্পিউটারের সাহায্য তোমাকে নিতে হবে আর কি। মানে তোমাকে এই যে ভেরিয়েশন প্রিন্সিপাল, পার্টারবেশন থিওরি সব অ্যাপ্রক্সিমেট মেথড। যখন পার্টিকুলার প্রবলেমটাকে তুমি এক্স্যাক্টলি মানে ম্যাথামেটিক্যাল ইকুয়েশনকে এত কমপ্লিকেটেড হয়ে যাচ্ছে তুমি এক্স্যাক্টলি সলভ করতে পারছো না, তখন তোমাকে ভেরিয়েশন প্রিন্সিপাল, পার্টারবেশন থিওরি এই টাইপের কিছু অ্যাপ্রক্সিমেট মেথড ব্যবহার করতে হবে। এরপরে যখন তুমি রিসার্চ করতে গেলে, তখন রিয়েল ইন্টারেস্টিং প্রবলেমগুলোকে সলভ করতে গেলে ফিজিক্যাল বা কেমিক্যাল প্রবলেম, বন্ডিং টন্ডিং হ্যানা টানা ইত্যাদি ইত্যাদি, ক্রিস্টাল টিস্টাল সব কিছুর জন্য তোমাকে কম্পিউটার সাহায্য নিতে হয়, কম্পিউটারের সাহায্য নিতে হবে, কোয়ান্টাম মেকানিক্সের সাহায্য নিতে হবে, করে তুমি আলটিমেটলি কোয়ান্টাম কেমিস্ট্রি পাবে। তার মানে 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 এটা হচ্ছে একটা সাবজেক্ট আর কি, যে যে সলিউশন অফ প্রবলেমস ইউজিং কম্পিউটার and quantum mechanical principle is the computational physics or computational chemistry। এটাই হচ্ছে মানে এই সলিউশন অফ প্রবলেমস ইউজিং কম্পিউটার অ্যান্ড কোয়ান্টাম মেকানিক্যাল প্রিন্সিপাল, সেটা কোয়ান্টাম কেমিস্ট্রি দিচ্ছে বা কম্পিউটেশনাল কেমিস্ট্রি দিচ্ছে বা কম্পিউটেশনাল ফিজিক্স দিচ্ছে। সেটা একটা নতুন সাবজেক্ট এরিয়া, যেটা যখন পরে লোকে রিসার্চ করবে, সে বেসিক্যালি কম্পিউটেশনাল ফিজিক্স বা কম্পিউটেশনাল কেমিস্ট্রি সে অ্যাকচুয়ালি করছে।
তো দেখো যেটা হচ্ছে কি অনেক ক্ষেত্রেই যেটা হবে, এটা শেষের দিকে তুমি দেখবে যে যখন তুমি অ্যাকচুয়ালি রিয়েলি ইন্টারেস্ট একটা কোভ্যালেন্ট বন্ডিং তুমি দেখতে চাইছো, একটা ডায়াটমিক মলিকুল হাইড্রোজেন তারা যুক্ত হয়ে কোভ্যালেন্ট বন্ডিং তৈরি করছে, লিনিয়ার কম্বিনেশন অ্যাটমিক অরবিটালস করে তুমি এমো বা ভ্যালেন্স বন্ড ইত্যাদি করতে চাইছো। দেখা যাচ্ছে যে এই পার্টিকুলার প্রবলেমটা কোয়ান্টাম মেকানিক্যাল প্রবলেম তুমি এক্স্যাক্টলি সলভ করতে পারছো না, তখন তোমাকে ভেরিয়েশন প্রিন্সিপাল পার্টারবেশন থেকে এই ধরনের যে অ্যাপ্রক্সিমেট মেথড তোমাকে ব্যবহার করতে হয়। তাহলে is it possible to solve every problem exactly using quantum mechanics? উত্তর হচ্ছে ইন প্রিন্সিপাল তুমি করতে পারো, কারণ কোয়ান্টাম মেকানিক্স কমপ্লিট, তার কোনো লিমিটেশন নেই। কিন্তু অসুবিধা হচ্ছে টেকনিক্যাল, টেকনিক্যালিটির জায়গা থেকে দেখবে যে প্রবলেমগুলো এতটাই কমপ্লিকেটেড বা ইকুয়েশনগুলো এতটাই কমপ্লিকেটেড যে তোমার পক্ষে এক্স্যাক্টলি এটাকে সলভ করা সম্ভব হচ্ছে না। ঠিক আছে, এই যে ব্যাপার। এই হচ্ছে আমাদের বেসিক্যালি ইন্ট্রোডাকশন। তাহলে সেই ইন্ট্রোডাকশনটাই দেখো আমাদের রাস্তাটা কেমন করে পরিষ্কার করে দিচ্ছে। সেটা হচ্ছে যে প্রথমেই এই যে কিসেই ঘটনা, যে ঘটনাগুলোকে সকল ক্লাসিক্যাল ফিজিক্স এক্সপ্লেন করতে পারা যাচ্ছে না, আর এই ঘটনাগুলোর মধ্যে আমরা এইখানে যেটা পড়বো, ব্ল্যাকবডি রেডিয়েশন পড়বো, ফটো ইলেকট্রিক এফেক্ট পড়বো। আচ্ছা, টেম্পারেচার ডিপেন্ডেন্স অফ ল্যাটিস হিট ক্যাপাসিটি, এইটা না সলিড স্টেট পড়ানো হবে তোমাদের বিভিন্ন জনদের বিভিন্ন সেমিস্টারে আছে, সেখানে এই পার্টটাকে পড়ে নেবো। আর অ্যাটমিক লাইন স্পেক্ট্রা, বোর্ড থিওরি, সমারফেল্ড থিওরি ইত্যাদি তুমি অলরেডি পড়েছো, এবং সেখানেই হচ্ছে যে ইলেকট্রনিক এনার্জি যে ডিসক্রিট হয়, ফ্র্যাঙ্ক হার্জের এক্সপেরিমেন্ট, সেটা তুমি পড়ে নিয়েছো। আচ্ছা, স্টার্ন গার্লাক এক্সপেরিমেন্ট, যেখানে অ্যাটমিক স্ট্রাকচার এখানে ইলেকট্রন স্পিন ইন্ট্রোডিউস হয়, সেখানে স্টার্ন গার্লাক এক্সপেরিমেন্টের কথাবার্তা অবশ্যই বলতে হয়। আমরা এখানে কম্পটন এফেক্ট পড়বো, এখানে ইলেকট্রন ডিফ্রাকশন এক্সপেরিমেন্ট পড়বো, আর রামান এফেক্ট আবার পরে যখন মলিকুলার স্পেকট্রোস্কোপি পড়া হবে, সেইখানে হচ্ছে তোমার রামান এফেক্ট নিয়ে কথাবার্তা আমাদের বলতে হবে। তাহলে আমরা এইখানে এই যে 8টা ঘটনার মধ্যে এই 4টে পড়বো, ব্ল্যাকবডি এনার্জি ডিস্ট্রিবিউশন পড়বো, ফটো ইলেকট্রিক এফেক্ট পড়বো, কম্পটন এফেক্ট পড়বো, আর ইলেকট্রন ডিফ্রাকশন এক্সপেরিমেন্টটা পড়বো। আচ্ছা, এবারে ক্লাসিক্যাল ফিজিক্স, যেটা বেসিক্যালি নিউটন ইকুয়েশন অফ মোশন, ল্যাগ্রাঞ্জেস ইকুয়েশন অফ মোশন, হ্যামিল্টন ইকুয়েশন অফ মোশন, ম্যাক্সওয়েল বোলজম্যান স্ট্যাটিস্টিক্স এবং ম্যাক্সওয়েলস ইলেক্ট্রোম্যাগনেটিক থিওরি, এগুলো ক্লাসিক্যাল ফিজিক্সের মধ্যে পড়ে। এখানে তোমার নিশ্চয়ই মাইনরের মধ্যে ফিজিক্স যে কোর্সটা আছে, সেই ফিজিক্স কোর্সের মধ্যে ফিজিক্সের লোকেরা তোমাকে এই জিনিসগুলোকে পড়িয়ে দেবে, এ করে এটা তাদের দায়িত্ব আর কি। আমরা এখানে এইটাকে নিয়ে আর ডিটেল কথাবার্তা বলবো না, এটা তো এইগুলো সব বলার একটা সুযোগ আছে আর এটা। আচ্ছা, এবার বাকি যে জিনিসগুলো তোমার এখানে বলার দরকার, যে হাইসেনবার্গ আনসার্টেনটি প্রিন্সিপাল নিয়ে আমাদের আলোচনা করতে হবে, ডিবার্গ ওয়েভ পার্টিকেল ডুয়ালিটি নিয়ে আমাদের আলোচনা করতে হবে, শোডিঞ্জার ইকুয়েশনস ইত্যাদি নিয়ে আমাদের কথাবার্তা অনেক বলার দরকার আছে। হ্যাঁ, তারপরে মানে এই যে বোর্স করসপন্ডেন্ট প্রিন্সিপাল, এটা নিয়ে আমাদের কথাবার্তা বলার দরকার আছে, এরএনএস ইকুয়েশন আর মোশন নিয়ে আমাদের কথাবার্তা বলতে হবে, ভেরিয়েশন প্রিন্সিপাল, পার্টারবেশন থিওরি, এইগুলো হচ্ছে এই সেমিস্টারে নেই, পরের সেমিস্টারে ভেরিয়েশন প্রিন্সিপাল, পার্টারবেশন থিওরি নিয়ে কথাবার্তা এগুলো সব বলতে হবে। তার মানে কোন কোন জায়গাগুলো আমরা একটু কভার করবো সেটা এখানে বলে দিলাম। আর ইন দ্য সেম টাইম এই যে প্রিন্সিপালসগুলোকে যখন আমি ব্যবহার করছি, তার যে সেভারাল টাইপস অফ অ্যাপ্লিকেশন, এই যে বলা হয়েছে যে কিছু প্রবলেম আছে, দেয়ার আর সাম সিম্পল প্রবলেম, হ্যাঁ, যেখানে কিন্তু প্রবলেমগুলোকে এক্স্যাক্টলি সলভ করতে পারা যায়। হ্যাঁ, এক্সেপ্ট অফ সিম্পল প্রবলেম মোস্ট অফ দ্য কেসেস ক্যানট বি সলভ ইউজিং কোয়ান্টাম মেকানিক্স। তাহলে এই যে সিম্পল কোন কোন প্রবলেমগুলো এখানে সলভ করতে চায়, তার কয়েকটাগুলো এক্সাম্পল, কয়েকটা এই সেমিস্টারে, কয়েকটা পরের সেমিস্টারে পড়তে হবে। পার্টিকেল বক্স এই সেমিস্টারে পড়তে হয়, কোথাও কোথাও হারমোনিক অসিলেটর এই সেমিস্টারে পড়তে হয়, কিন্তু রিজিড যেটা হাইড্রোজেন অ্যাটম প্রবলেম, যেগুলো এক্স্যাক্টলি সলভেবল প্রবলেমগুলো পরের সেমিস্টারে তোমাকে পড়তে হবে। তা দেখো মোটামুটি ভাবে কোয়ান্টাম মেকানিক্স থেকে ওভারঅল সিলেবাসটা দেখো, এই যে প্রশ্নটা এবং সেই প্রশ্নের উত্তরগুলো যদি আমি সদুত্তর দিতে হয়, দেখো অটোমেটিক্যালি তোমার টোটাল সিলেবাসটা কভার হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে এই হচ্ছে আজকে যতটুকু বলার কথা ছিল। আচ্ছা, এইখানে দেখো আমি যে রেফারেন্স বুকটাকে ব্যবহার করব, সেটা হচ্ছে আমাদের লেখাই বই। তোমার এক হচ্ছে এইটা তুমি লিখতে পারো, ফিজিক্যাল কেমিস্ট্রি, কনসেপ্টস অ্যান্ড মডেলস, বইটা তার মধ্যে থাকবে কোয়ান্টাম মেকানিক্স, বেসিক্স অ্যান্ড মানে কনসেপ্টস অ্যান্ড অ্যাপ্লিকেশন, তার বেসিক্স বলছি, concepts and applications, concepts and applications, ভলিউম 4। ঠিক আছে, এইটা অথবা দুটো একসাথে কিন্তু নয়, যে কোনো একটা, অথবা
কোয়ান্টাম মেকানিক্স কনসেপ্ট অ্যান্ড অ্যাপ্লিকেশন। এটা আচ্ছা, এটা হচ্ছে তোমার আমি এসজি আর পিজি এদের লেখা, আর টেকনো ওয়ার্ল্ডে এটা এটা হচ্ছে আমার লেখা। আর তিনজনে একই লেখা, কিন্তু এটা আমার নামে ছাপা হয়েছে আর কি। হ্যাঁ, টেকনো ওয়ার্ল্ডে। তাহলে এই দুটো একই বই, তোমরা যে কোনো একটা এসেনশিয়ালি কালেক্ট করতে হবে তোমাকে, ঠিক আছে? তাহলে আইদার এই ভলিউম 4টা অথবা কোয়ান্টাম মেকানিক্স কনসেপ্ট অ্যান্ড অ্যাপ্লিকেশন এইটা, তাহলে এইটা তোমাকে অবশ্যই জোগাড় করতে হবে। যারা আমাদের সিরিজের বইগুলো সব কিনছো, তাহলে সিরিজের হিসেবে ভলিউম 1, 2, 3 যেভাবে তুমি কিনেছো, যেমন ভলিউম 4টা তুমি কিনলে তার সঙ্গে। আর কেউ যদি সিরিজের বই না কেনে, শুধুমাত্র কোয়ান্টাম মেকানিক্সের বইটা কিনতে থাকে, তাহলে ভলিউম 4 হিসেবে একটা খাপছাড়া হিসেবে থাকার বদলে এই কোয়ান্টাম মেকানিক্স এই বইটা কেনার দরকার। এটা হচ্ছে কোয়ান্টাম কেমিস্ট্রি পড়ার জন্য। আর আগের দিন কেউ একজন জিজ্ঞেস করছিল যে কেমিক্যাল ইকুইলিব্রিয়াম ইত্যাদির জন্য হচ্ছে ভলিউম 3টা, ঠিক আছে? মানে আমাদের মানে ফর ফর এই যে পরের যে ফরটা ফর কেমিক্যাল ইকুইলিব্রিয়াম, তারপরে হচ্ছে তোমার ধরো ইলেকট্রোকেমিস্ট্রি, এই পার্টগুলোর জন্য তুমি যেটা করবে, এই ভলিউম 3 এর বইটা তুমি জোগাড় করবে। মানে আমাদেরই লেখা এই যে একই হেডিং এর বই, ফিজিক্যাল কেমিস্ট্রি কনসেপ্ট অ্যান্ড মডেল, থার্মোডাইনামিক্স অ্যান্ড ইলেকট্রোকেমিস্ট্রি এই পার্টটা আছে, সেটা হচ্ছে ভলিউম 3টা। এটা যারা আগে থার্মোডাইনামিক্সের জন্য ওই বইটা কিনেছো, ওই বইয়ের মধ্যে দেবে কেমিক্যাল ইকুইলিব্রিয়াম, আয়নিক ইকুইলিব্রিয়াম, ফেজ ইকুইলিব্রিয়াম, কন্ডাক্টেন্স, ইলেকট্রোকেমিক্যাল সেল, সব পার্টগুলো এর মধ্যেই আছে। তাহলে ভলিউম 3টা তোমাকে জোগাড় করতে হবে। এই দুটো বই এখন জোগাড় করো, তারপরে আমি পরপর করে তোমাদের যা যা লাগবে পরপর করে বলে দেবো। আর এখানে তো একটুখানি অনেকটা বেশি ম্যাথামেটিক্যাল জিনিসপত্র যেহেতু আছে, তাহলে এই যে ম্যাথামেটিক্স অ্যান্ড স্ট্যাটিস্টিক্স ফর কেমিস্ট, ম্যাথামেটিক্স অ্যান্ড স্ট্যাটিস্টিক্স ফর কেমিস্ট, এই বইটা তুমি জোগাড় করতে হবে। এইটা এই দুটোর মধ্যে যে কোনো একটা, মানে এটা কোয়ান্টাম মেকানিক্সের জন্য, আর কেমিক্যাল ইকুইলিব্রিয়াম ইলেকট্রোকেমিস্ট্রি সিলেবাসে বাকি যে পার্টটা আছে সেই পার্টটার জন্য ভলিউম 3টা তুমি জোগাড় করবে, ঠিক আছে? তাহলে এইখানে আমরা রেখে দিচ্ছি। তাহলে নেক্সট ক্লাসে আমরা শুরু করব হচ্ছে ব্ল্যাক বডি এনার্জি ডিস্ট্রিবিউশন। নেক্সট ক্লাসে ব্ল্যাক বডি এনার্জি ডিস্ট্রিবিউশন নিয়ে কথাবার্তা হবে। এন্ড অফ। দেখো, কারো যদি কিছু বলার থাকে বলে নাও, বলো। কারো যদি কিছু বক্তব্য থাকে কিছু বলো। স্যার 5 নম্বর পয়েন্টটা একবার একটু বলুন। 5 নম্বর যে কোশ্চেনটা ছিল। 5 নম্বর কোশ্চেনটা হচ্ছে যে কেন আনসার্টেনিটিটা আছে আর কি। এই যে মানে হোয়াই ইজ দেয়ার হাইজেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপাল। সেখানে বলা হচ্ছে যে পজিশন এবং মোমেন্টামটাকে দুটোকে সাইমালটেনিয়াসলি আরবিট্রারি প্রিন্সিপাল মাপা যাচ্ছে না। তো কেন যাচ্ছে না? আমি অনেক রকম ভাবে বলা যায়। আমি জাস্ট লাইটের যে ডুয়েল ক্যারেক্টার আছে তার রেসপেক্টে বলেছিলাম যে ধরো তুমি পজিশনটাকে এক্স্যাক্টলি মাপতে গেলে তোমাকে একটা মাইক্রোস্কোপ ইউজ করতে হবে, যে মাইক্রোস্কোপের রেজলিউশন পাওয়ারটা খুব ভালো, অর্থাৎ সেই মাইক্রোস্কোপটা শর্টার ওয়েভলেন্থের লাইট ব্যবহার করবে। যত ওয়েভলেন্থ ছোট হয় তত মাইক্রোস্কোপের রেজলিউশন পাওয়ার ভালো হয়, তত পজিশনটা এক্স্যাক্টলি দেখতে পাওয়া যায়। ল্যাম্বডা যত ছোট হবে পজিশনটা তত ভালো করে তুমি মাপতে পারবে। এবার ল্যাম্বডা যদি ছোট হয়, তার সঙ্গে অ্যাসোসিয়েটেড মোমেন্টাম পিটা যেহেতু এইচ ওভার ল্যাম্বডা, পিটা বেশি হয়ে যাবে। তাহলে এবারে কথাটা হচ্ছে যখনই ফোটনটা একটা পজিশন দেখার জন্য একটা পার্টিকেলকে ধাক্কা দিল, এবারে ফোটনের সঙ্গে অ্যাসোসিয়েটেড মোমেন্টাম যদি খুব বেশি, সে কি করলে পার্টিকেলের মোমেন্টামটাকে পাল্টে দিল, যেটা তুমি অ্যাকচুয়ালি চাওনি। এই পজিশনটা এক্স্যাক্টলি দেখতে চেয়েছিলে, সেখানে মোমেন্টামটা দেখো গন্ডগোল হয়ে গেল। আবার কেউ যদি বলে মোমেন্টামটাকে গন্ডগোল করবে না, সে কি করবে না, সে কম মোমেন্টামের ফোটন দিয়ে ধাক্কা দেবে। কম মোমেন্টাম মানে হচ্ছে ওয়েভলেন্থ হচ্ছে খুব বেশি, আর ওয়েভলেন্থ যখনই বেশি হবে যন্ত্রের রেজলিউশন পাওয়ার খারাপ হয়ে যাবে, তখন পজিশনটা তুমি এক্স্যাক্টলি দেখতে পাবে না। তার মানে পজিশনটা এক্স্যাক্টলি দেখতে গেলে মোমেন্টামের গন্ডগোল, আর মোমেন্টামটাকে এক্স্যাক্টলি দেখতে গেলে পজিশনের গন্ডগোল। সেটাই বলা হচ্ছে দুটোকে সাইমালটেনিয়াসলি উইথ আরবিট্রারি প্রিসিশন কিন্তু তুমি মাপতে পারছো না, এটাই বলা হয়েছে, ঠিক আছে? বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। হ্যাঁ, এইটা আবার এই যে প্রত্যেকটা ঘটনা এবার ডিটেলে বলার স্কোপ আছে। আমি কিন্তু বললাম যে ডিবালু ওয়েপার্টিকের ডুয়েলিটি, এটা কিন্তু আমরা যখন মেন মানে ওইটা আবার একটা পুরো ক্লাসে ওটা আবার পড়বো আমরা,
তখন আবার এটা তো বলার একটা স্কোপ থাকবে না। ঠিক আছে? লা- হ্যাঁ, তাহলে আজকে এই পর্যন্তই থাকলো। হ্যাঁ,